শুরু হয়ে গেছে কুয়াশা এবিসি রেডিও 89.2 FM এবং সঙ্গে আছি আমি আজি শারমিন। আর শুরুতেই কুয়াশা এক্স-ফাইল এবং কুয়াশার দ্বিতীয় গল্প শুরুর আগে রয়েছে দুটো দারুণ খবর। যে খবর বেশ কয়েকদিন ধরে আপনারা পাচ্ছেন সেটা হচ্ছে কুয়াশার বইয়ের খবর। প্রথমে চলছে 21শে বই মেলা। আপনারা জানেন কুয়াশার নতুন বই বের হয়েছে, অর্থাৎ কুয়াশা 4 বের হয়েছে অরণ্যা প্রকাশনী থেকে, প্যাভিলিয়ন নাম্বার 1 থেকে, যেখানে আবার আপনি নতুন মোড়কে পাচ্ছেন কুয়াশা 1। যারা শুরুতে কুয়াশা 1 সংগ্রহ করতে পারেননি তারা অনায়াসে নতুন বইটির সঙ্গে অর্থাৎ কুয়াশা 4 এর সঙ্গে কুয়াশা 1ও সংগ্রহ করে নিতে পারেন। এছাড়া কুয়াশা 2, 3 এবং কুয়াশা গ্রাফিক্স নভেলস, যার নাম ছিল ডার্ক রুম, এই তিনটা আপনারা সংগ্রহ করতে পারবেন স্টুডেন্ট ওয়েজের স্টল থেকে। আর এবার জানিয়ে দিচ্ছি কুয়াশা স্ক্রিপ্ট এবং গল্প পাঠানোর প্রতিযোগিতা। গল্প বা স্ক্রিপ্ট যেটাই আপনারা পাঠান না কেন অবশ্যই 7.5 থেকে 8,000 শব্দের মধ্যে পাঠাতে হবে। আর এই পর্যন্ত 2 জন বিজয়ী হয়েছে এবং 2 জনের গল্প আমরা প্রচার করেছি। অপেক্ষায় আছে আরো যারা পাঠাবেন তাদের গল্প প্রচারের। আর এখন জানিয়ে দিচ্ছি যে ঠিকানায় গল্প বা স্ক্রিপ্ট পাঠাতে হবে, অর্থাৎ ইমেল অ্যাড্রেসটি kuasha89.2@gmail.com। আবার বলছি আমি kuasha89.2@gmail.com। আর এখন শুরু করব আজকের সত্য ঘটনা, অর্থাৎ এক্স ফাইলসে যে ঘটনাটি শুনবো আমরা সেটা। আর আজকের গল্পের নাম হচ্ছে ট্র্যাপ, কিল, রিপিট। আসুন তাহলে শুনি কুয়াশা এক্স ফাইলস, তারপর আবার ফিরছি। জুলাই 24, 1995। শিকাগোর হ্যানোভার পার্ক থেকে 45 মিনিট দূরে শহরের বাইরে পুলিশ এক ভদ্রলোকের বাসায় গিয়ে হাজির হয়। ভদ্রলোকের 20 আর 22 বছরের ভাগ্নি জেনেট আর মিলারের 12 দিন যাবৎ কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। তারা হঠাৎ করে কোথায় যেন একদম গায়েব হয়ে গিয়েছিল। তারা 2 বোন বসনিয়া থেকে মাত্র 6 মাস আগেই ইউনাইটেড স্টেটসে এসেছিল। বসনিয়াতে যুদ্ধ চলছিল বলে তাদের বাবা মা তাদের নিরাপত্তার কথা ভেবে দূর সম্পর্কের এক আঙ্কেলের কাছে তাদেরকে ইউএসএ পাঠায়, যাতে 2 বোনকে কেউ কোনো প্রকার আক্রমণ করতে না পারে। আসার পরপরই 2 বোন একটা লোকাল ফ্যাক্টরিতে চাকরি পায় আর আঙ্কেলের সাথে থাকতে শুরু করে। তবে আঙ্কেলের বাসার কড়া নিয়মের মধ্যে পড়ে জেনেট আর মিলার খুব অল্প সময়ের মধ্যে অনেক অস্থির আর বিরক্ত হয়ে যায়। তারা 2 বোন টাকা জমানো শুরু করে আর এক পর্যায়ে নিজেরা আলাদা বাসা নেয়। বসনিয়ায় থাকতে তাদের যুদ্ধের সময় অনেক অশান্তির মধ্যে থাকতে হচ্ছিল, কিন্তু এতদিন পর লাইফে প্রথম নিজেরা আয় করে আলাদা থাকতে পেরে, আমেরিকান কালচারের সাথে নিজেদের অভ্যস্ত করতে পেরে, বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে পেরে 2 বোন অনেক খুশি ছিল আর অনেক ভালো সময় কাটাচ্ছিল। আর এর মধ্যে হঠাৎ একদিন করেই তাদের চাকরি চলে গেল। কিছুদিনের মধ্যে তারা চাকরির জন্য অ্যাপ্লাই করা শুরু করে। তাদেরই এক ফ্রেন্ড তাদেরকে চাকরির উদ্দেশ্যে একটা শপিং মলে নামিয়ে দেয়, কিন্তু তারপর থেকে তাদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। ইনভেস্টিগেটররা কেসের উপর কাজ করা শুরু করে। তারা 2 বোনের বন্ধু বান্ধব, প্রতিবেশী, পরিবার, আগের অফিসের কলিগস সবার ইন্টারভিউ নেয়। এইসবের মধ্যে তাদের আবার মনে হচ্ছিল এমনটা কি হতে পারে যে 2 বোন হুট করেই প্ল্যান করে নতুন কোনো অ্যাডভেঞ্চারে কোথাও ঘুরতে গিয়েছে। কেননা তাদের অ্যাপার্টমেন্টে খোঁজ করলে জানা যায় যে তাদের পোষা বিড়ালটাও সেখানে ছিল না। হয়তো তারা আসলেই ঘুরতে গিয়েছিল চুপচাপ, কাউকে কিছু না বলে। কিন্তু তাদের বন্ধু বান্ধব আর বাবা মা খুবই অবাক আর হতাশ হচ্ছিল, কেননা জেনেট আর মিলা সব সময় ফোনে সবার সাথে কম বেশি যোগাযোগ রাখত। তাই এমনভাবে হারিয়ে যাওয়াটা সবাইকে দুশ্চিন্তায় ফেলে দিয়েছিল। এসবের মধ্যে অথরিটির কনসার্ন আরো বেড়ে যায়, কারণ কয়েক মাস আগেই হ্যানোভার পার্কের কাছে একটা গাড়িতে পুলিশ এক যুবতী মেয়ের ছড়ানো ছিটানো বডি পার্টস পায়। এত নির্মমভাবে হত্যা করা মেয়েটার লাশের অংশ দেখে পুলিশ হকচকিয়ে যায়। আর কেনই বা একটা মেয়েকে এইভাবে খুন করবে? কোনো ক্লু না পেয়ে লোকাল ইনভেস্টিগেটররা স্পেশাল এফবিআই এজেন্টের সাথে যোগাযোগ করে। ব্রায়ান বিকে এই কেসের জন্য নিয়োগ করা হয়। তার মতে যে খুনি তার নির্ঘাত কিছু মানসিক সমস্যা ছিল, তা না হলে এইভাবে বডি পার্টস এদিক সেদিকে থাকা লাশ পাওয়া যাওয়ার কথা না। প্রায় কয়েক মাস ধরে স্পেশাল এজেন্ট ব্রায়ান এই কেসের উপর রিসার্চ করছিল। সে জানত যে 10 মিলিয়ন লোক বসতির এই শহরে কোথাও না কোথাও এই খুনি লুকিয়েছিল। তেমন কোনো প্রমাণ না পেলেও পরিচয় না পাওয়া যুবতী মেয়ের লাশের সাথে কোথায় যেন হারিয়ে যাওয়া 2 বোনের একটা লিঙ্ক খুঁজে পাচ্ছিল ব্রায়ান। নাম না জানা মেয়ের বডি যে গাড়িতে ছিল সেই গাড়িটা 2 বোনের নতুন বাসার কাছেই পাওয়া গিয়েছিল। হোক না হোক সবগুলো শেকড় একটাই গাছের গোড়াকে নির্দেশ করছিল। অনেক অশুভ কিছু পুরো এলাকাকে গ্রাস করে ফেলেছিল, যেটা বুঝতে কারোরই বাকি ছিল না। পুলিশের কাছে একটা বিষয় ক্লিয়ার ছিল যে এই খুনি তার খুন করার সিলসিলা চালিয়েই যাবে। এর মধ্যে আরেকজন এজেন্ট জিম গ্রেটস 2 বোনের কেসে যোগ দেয়। তারা পুরো টিম একসাথে জেনেট আর মিলার কিছু কলিগকেও সন্দেহ করছিল, যাদের মধ্যে একজন ফ্রেন্ড আর একজন বয়ফ্রেন্ড ছিল।
দুজনেই পলিগ্রাফিক টেস্টের জন্য রাজি হয়, কিন্তু দুজনেই টেস্টে পাশ করে যায় আর নির্দোষ প্রমাণিত হয়। কোনোভাবে রিসার্চ করে কোনো রেজাল্ট পাওয়া যাচ্ছিল না। ইনফ্যাক্ট কেস আরো কমপ্লিকেটেড হয়ে যাচ্ছিল, কিন্তু তারা কোনোভাবে হাল ছাড়ছিল না। আর তাই তাদের কাজের প্রতি ডেডিকেশন আর পেশেন্স অবশেষে একটা লিড খুঁজে পায়। যেদিন দুই বোন চাকরির জন্য ফর্ম ফিল আপ করতে গিয়েছিল, সেখানে তাদের এক পুরনো কলিগের সাথে দেখা। ভদ্রমহিলা নিকল তাদেরকে এক ব্যক্তির কথা জানায়, যার ওয়াইফ কিনা তাদেরকে চাকরি দিতে পারে। ওনার নাকি একটা ক্লিনিং কোম্পানি আছে যেখানে ভ্যাকেন্সি আছে, তাই চাইলে তারা কাজের জন্য অ্যাপ্লাই করতে পারে। তাই ওইখানে দাঁড়িয়ে তারা ফোন নাম্বার আদান প্রদান করে। পরদিন সকালে ফোনে যোগাযোগ করেই আরেক ভদ্রমহিলা গাড়ি নিয়ে আসে দুই বোনকে ক্লিনিং কোম্পানিতে নিয়ে যেতে। তারপর গাড়িতে করে তারা কোথায় যায় তা আর কেউ বলতে পারেনি। প্রশ্নটা হচ্ছে, কে ওই মহিলা আর কারই বা কোম্পানি ছিল, নাকি পুরো বিষয়টাই একটা ট্র্যাপ ছিল? জানতে কয়েক মাস লেগে গেলেও এফবিআই অফিসার্স বুঝতে পারছিল যে তারা নিঃসন্দেহে কোনো ভয়ানক মনস্টারের সাথে ডিল করতে যাচ্ছে। আরো বিস্তারিত জানতে পুলিশ নিকলের ইন্টারভিউ নেয়, যে দুই বোনকে হাউস ক্লিনিং এর জবের কথা বলেছিল। নিকল তাদেরকে জানায় যে ক্লিনিং কোম্পানিটার মালিক একটা কাপল ছিল, তাদের নাম ছিল পল আর শার্লিন। তবে তাদের কাছে গিয়ে জানতে চাইলে তারা বলে এমন কোন ক্লিনিং কোম্পানির কোন ব্যবসায়ী তারা কখনো করেনি, তাই দুই বোনের ব্যাপারে তাদের কোনো ধারণাও নেই। কিন্তু তাদের স্টেটমেন্টে, বিশেষ করে পলের কথায়, এফবিআই কনভিন্স হতে পারছিল না। এর মধ্যে আবার পুলিশ জানতে পারল যে হারানো দুই বোনের বাসার কাছে নাম না জানা যে মেয়েটির ডেড বডি পার্টস পাওয়া গেছে, তার খুনে কোনোভাবে পল রাঙ্গি নামে একজন ইনভলভ ছিল। ইনফ্যাক্ট এখন দুই বোনের হারিয়ে যাওয়ার পেছনেও তাকে সন্দেহ করা হচ্ছিল। অনেকগুলো থানায় তার নামে কেস ফাইল করা হলেও পাকাপোক্ত কোনো প্রমাণ রাঙ্গির এগেইনস্টে তখনও পর্যন্ত পাওয়া যায়নি। অথরিটি রাঙ্গিকে চোখে চোখে রাখলেও বাকি সাসপেক্টদের জন্য বিশাল রকম জাল বিছিয়ে রেখেছিল। এভাবে প্রায় 1 বছর যাবৎ কেসের উপর রিসার্চ ইনভেস্টিগেশন চালিয়ে যায় এফবিআই। পুলিশের চেষ্টা করছিল অনেক, কিন্তু দুই বোনের কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছিল না। হঠাৎ একদিন শিকাগো ডাউনটাউনে 20 মাইল দূরে একটা অ্যাপার্টমেন্ট থেকে ফোন আসে, যে ফোনটা ছিল ফায়ার ডিপার্টমেন্ট থেকে। তারা বাসার ভেতরে ঢুকে 30 বছর বয়সী ডরোটার লাশ উদ্ধার করে। ভাগ্যবশত তার 5 বছরের মেয়ে বাসায় ছিল না, তখন তাই তার কোনো ক্ষতি হয়নি। ফায়ার সার্ভিসের লোকজন আগুন থামাতে এসে ধারণা করে যে ডরোটার আগুনে পুড়ে যাওয়াটা একটা দুর্ঘটনা, কিন্তু পরদিন যখন মেডিকেলে বডির ফরেন্সিক টেস্ট করা হয়, তখন অনেক জঘন্য কিছু সামনে আসে, যেটা হয়তো কেউ কল্পনাও করেনি। রিপোর্টে এসেছিল ডরোটাকে শ্বাসরুদ্ধ করে মারা হয়েছে। তবে শুধু এটাই তার উপরে হওয়া একমাত্র অত্যাচার ছিল না। শুরু হয়েছিল শারীরিক নির্যাতন দিয়ে। পাশবিকভাবে ধর্ষণ শেষে আক্রমণকারী ডরোটার সমস্ত শরীরে এক্সিলারিন নামের রাসায়নিক পদার্থ ছিটিয়ে দেয়, যেটা কিনা আগুনের কার্যকারিতা বাড়িয়ে দেয়। আগুন দ্রুত ছড়াতে সাধারণত এটা ব্যবহার করা হয়। তাই এক্সিলারিন ঢেলে দেওয়ার ঠিক পরপরই তাকে কাপড় পরিয়ে তার সমস্ত শরীরে আগুন লাগিয়ে দেয় সে। তার চেষ্টা ছিল পুরো ঘটনাটাকে একটা স্বাভাবিক দুর্ঘটনার রূপ দেয়া। কে সে ব্যক্তি? এমন নির্মম বর্বর অত্যাচারের পিছনে কার হাত থাকতে পারে, আর কেন? ডরোটার এক ফ্রেন্ড জানায় ডরোটা তার অ্যাপার্টমেন্ট বিক্রি করবে বলে জমি দেখানোর জন্য একজন ক্রেতার অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিল, ঠিক সেই দিনই যেদিন তার খুন হয়। ডরোটার ফ্রেন্ড আরো জানায় যে সেদিন ক্রেতা যখন ডরোটার বাসায় যায়, তখন তাদের ফোনে কথা হচ্ছিল। কথা বলতে বলতে হঠাৎ করে ডরোটা তার ফ্রেন্ডকে ফোনে তাদের আঞ্চলিক ভাষায় বলে যে লোকটার উপস্থিতি, তার আচরণে ডরোটা অনেক অস্বস্তি বোধ করছিল। আঞ্চলিক ভাষায় বলছিল যাতে লোকটা তাদের কথা বুঝতে না পারে। তো যাই হোক, ডরোটাকে টেনশনে রেখে ফ্রেন্ড ডরোটাকে ফোনে বলে, আমি কি 911 কল করব? তখন ডরোটা নাকি বলেছিল পুলিশে ফোন দেওয়া লাগবে না, কিন্তু সেজন্য 5 মিনিট পর ফোন দিয়ে অবশ্যই ডরোটার একটা খোঁজ নেয়। ডরোটার কথা মতো তার ফ্রেন্ড তাকে 5 মিনিট পর কল দেয়, কিন্তু তখন আর কেউ ফোনটা ধরে না। সে তখন উপায় না পেয়ে 911 কল দেয়। পুলিশের সাথে সাথে সেখানে গিয়ে হাজির হয়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। কারণ ডরোটার ফ্রেন্ড যখন 911 কল করছিল, ঠিক তখনই ফায়ার সার্ভিস থেকে একটা কল পায় পুলিশ। তো ইনফরমেশন পেয়েও পুলিশ ডরোটাকে বাঁচাতে পারে না। আচ্ছা, তাহলে কি নাম না জানা মহিলার খুনি আর ডরোটার খুনি একজনই? কিন্তু সাধারণত সিরিয়াল কিলাররা সবাইকে একটা প্যাটার্নে বা একটা ফরম্যাটে খুন করে থাকে। তাহলে কি এই খুনের জন্য আবার অন্য কেউ দায়ী? তার মানে কি তখন একের অধিক মানুষরূপী পশু একই সময়ে শহরে এসব কাণ্ড ঘটিয়ে বেড়াচ্ছিল?
জানুয়ারি 10, 1997 সাল। 2 বছর হয়ে গিয়েছিল ইনভেস্টিগেশনের, কিন্তু কোনোভাবেই ধাঁধার সমাধান হচ্ছিল না। প্রমাণ না পাওয়া গেলেও সাসপেকশনে তখনও 1 নম্বরে ছিল পল রাঙ্গি। তাই তারা পল রাঙ্গির ব্যক্তিগত সব তথ্য খতিয়ে তার অতীত সম্পর্কে জানার চেষ্টা করল। একটু খোঁজ করেই তারা জানতে পারে চমকে দেওয়ার মতো কিছু জিনিস। পল রাঙ্গি তার 17 বছর বয়স থাকতে 14 বছর বয়সের একটা বাচ্চা মেয়ে অর্থাৎ নাবালিকাকে বাজেভাবে ধর্ষণ করে। মেয়েটা পালিয়ে প্রাণে বেঁচে যায়। তবে তার প্রতিবেশীদের কাছ থেকে জানা যায় যে কিভাবে ঘন্টার পর ঘন্টা তাকে মেরে খাটের সাথে হাত পা বেঁধে তাকে শারীরিক নির্যাতন করেছিল পল। ধরা পড়ার পরে পল 7 বছরের জেল খাটে, কিন্তু তাতেও তার শিক্ষা হয় না। এসব জানার পরও পুলিশের হাত বাঁধা ছিল, কেননা তখনও পলের এগেইনস্টে তারা কোনো প্রমাণ হাতে পায়নি, শুধু তার গাড়িতে রক্তের দাগ ছাড়া। কিন্তু ওই দাগগুলোর এমন অবস্থা ছিল যে ডিএনএ টেস্ট করে কিছু পাওয়ার কায়দা ছিল না। এমন অবস্থায় পুলিশ পলকে গ্রেফতার করতে না পারলেও তাকে টানা নজরদারির উপর রেখেছিল। মাসের পর মাস তারা রাঙ্গি ও তার ওয়াইফকে লুকিয়ে লুকিয়ে ফলো করে যাচ্ছিল। এর মধ্যে পল টেরও পেয়ে যায় যে তাদের উপর চোখ রাখা হচ্ছে, তাই একদিন সে নাটক করে এফবিআই কে বোকা বানানোর চেষ্টা করে। কিন্তু তারপর পুলিশ তাদের ফলো করতেই থাকে। যে অফিসে পল কাজ করত সেই শু স্টোরে এফবিআই ছদ্মবেশে একজন ফিমেল এজেন্ট পাঠায়, যাতে করে পলকে তার মতো গেম খেলে হলেও কোনো তথ্য বের করা যায়। কিন্তু পল এফবিআই চালাকি ধরে ফেলে আর নাটক শুরু হওয়ার আগেই শেষ হয়ে যায়। অনেক চেষ্টা করার পরও তারা পলের বিরুদ্ধে কোনো কিছুই সংগ্রহ করতে পারছিল না। 97 সাল ফেব্রুয়ারির 3 তারিখ হ্যানোভার পার্ক থেকে 45 মিনিট দূরে শিকাগোর একটা অ্যাপার্টমেন্টে ফায়ার সার্ভিস থেকে আগুন নেভাতে যায়। উদ্ধার কাজের এক পর্যায়ে তারা যা দেখতে পায় তা ছিল অসম্ভব যন্ত্রণাদায়ক। বিছানায় পড়েছিল 35 বছর বয়সী ইয়োলন্ডা আর তার 10 বছর মেয়ে জেসিকার ডেড বডি। স্পষ্টভাবে দেখা যাচ্ছিল যে তাদের দুজনকে খাটের সাথে হাত পা বেঁধে একের অধিক লোক মিলে ধর্ষণ সহ শারীরিক নির্যাতন করে গলা কেটে মেরে ফেলে, আর ফাইনালি প্রমাণ না রাখার জন্য তাদের বডিতে আগুন লাগিয়ে তাদেরকে পুড়িয়ে ফেলে। জেসিকা মাত্র ক্লাস 5-এ পড়ত। বাবা ছাড়া মেয়েকে একাই বড় করছিল মা ইয়োলন্ডা। মায়ের কলিজার টুকরা ছিল একমাত্র মেয়ে জেসিকা, কিন্তু এইসব ভাবার মতো মানসিকতা ওই হায়নাদের ছিল না। খুব স্বাভাবিকভাবেই এই কেসটার সাথে ডোরটার মার্ডার কেসটা মিলে যাচ্ছিল, কিন্তু তা কিছু প্রমাণ করার জন্য যথেষ্ট ছিল না। 1 বছর টানা পল রাঙ্গির উপর চোখ রাখার পর অবশেষে ডিটেকটিভ কলিন একটা ব্রেক পায়। পলের বাসা থেকে সেদিন যে গার্বেজ ট্রাকটা যাচ্ছিল তারা সেটাকে টার্গেট করে। ট্রাকে একটা বাক্সে অনেকগুলো কাগজের মধ্যে একটা ছোট্ট কাগজে পলের ওয়াইফ শার্লিনের হাতের লেখায় অনেকগুলো মেম নামের একটা লিস্ট পায় তারা। লিস্টটাতে স্পষ্টভাবে ভিকটিমসদের নাম, নাম্বার, ঠিকানা, এমনকি ক্লিনিং হাউসের ব্যাপারেও মেনশন করা ছিল। এখন তাদের কাছে পল রাঙ্গি আর তার ওয়াইফের পাপকর্মের স্ট্রং এভিডেন্স আছে। প্রমাণ হাতে পেয়ে এজেন্ট গ্রুপের উত্তেজনার সীমা ছিল না। এজেন্ট ব্রায়ান বি কাগজটা ওয়াশিংটন ডিসিতে হেডকোয়ার্টারে পাঠায়। ওই কাগজে শার্লিনের ফিঙ্গারপ্রিন্ট ছিল। তাছাড়া তখন তারা বিভিন্ন ধরনের ছুরি, স্টেন গান সহ অনেক রকম হাতিয়ার পায়। বিশেষ করে ছুরিগুলো এমন ছিল যেগুলো দিয়ে খুব সহজে মানুষের শরীর কেটে টুকরো টুকরো করা যাবে। তাই পুলিশ এসবের উপর ভিত্তি করে পল আর তার ওয়াইফকে অ্যারেস্ট করে। তবে করে শাস্তি শোনানোর জন্য আরো বড় প্রমাণের দরকার ছিল তাদের। তাই এফবিআই যখন তাদের গার্বেজ থেকে পাওয়া হাতিয়ারগুলো ফরেন্সিক ল্যাবে পাঠায় অনেক আশা নিয়ে, তবে এইবারও তারা কোনো হাতিয়ারে কোনো ব্লাড, কোনো ক্রাইমের চিহ্ন পায় না। অবশেষে তারা ডিসাইড করে পলের ওয়াইফের কাছে যাবে। শার্লিনের কাছ থেকে কিছু একটা বের করেই ছাড়বে, এমন একটা পণ ছিল তাদের। এর মধ্যে শিকাগোর মার্ডারের সংখ্যা বেড়েই যাচ্ছিল। মার্চ 1997 সালে আরেকটা ফিমেল ভিকটিম সম্পর্কে জানা যায়। কেনেথ এভিনিউতে বাড়ি বিক্রি করতে গিয়ে ধর্ষণের শিকার হয় আর আগুনে পুড়ে মারা যায় সে। যেখানে ঘটনাটা ঘটেছিল সেই স্পটে গিয়ে শিকাগো পুলিশ ধরতে পারছিল যে মার্ডারার যে বা যারা তারা কতটা গোছানো। তারা গ্রুপ করে আলাদা আলাদা শিকাগোর বিভিন্ন এলাকায় তদন্ত চালিয়ে যাচ্ছে। এর মধ্যে হঠাৎ পুরনো একটি ক্লু সামনে এসে সবাইকে অবাক করে দেয়। একটা শকিং ভিডিও টেপে রেকর্ড করা কথা সামনে নিয়ে আসে শিকাগোর সবচেয়ে জঘন্যতম সিরিয়াল কিলার জন ওয়েন গেসিকে। তার মানে 97 সালের মেতে শিকাগোর পুলিশের হাতে অলরেডি একজন সিরিয়াল কিলার ছিল। কিন্তু ওইদিকে এফবিআই গ্রুপ সবগুলো মার্ডারের সাথে পল রাঙ্গিকে কানেক্ট করার চেষ্টা করছিল। এমন অবস্থায় তারা আরেকটা বুদ্ধি বের করে। 1987 14 বছরের মেয়ের ব্রুটাল রেপের কেসের উপরে যে এজেন্ট গ্রুপ কাজ করছিল, ব্রায়ান বি তার সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করে পলের এগেন্সটে পাওয়া প্রতিবেশীদের স্টেটমেন্ট সহ রাঙ্গির জেল থেকে পালিয়ে যাওয়ার কথা বলে। তখন তারা আরো এক ধাপ এগিয়ে যায়। এর মধ্যে নিজের প্রাণ বাঁচাতে শার্লিনও তাদের সাহায্য করা শুরু করে।
কেননা কাগজে তার ফিঙ্গারপ্রিন্ট তাকে জেলে বন্দী করার জন্যই যথেষ্ট ছিল। নামে মাত্র ওয়াইফ ছিল, তাই একটু চাপ দেওয়াতেই পলের ওয়াইফ শার্লিন যা বলল তা কল্পনার থেকেও ভয়ঙ্কর ছিল। সে স্বীকার করে যে বজনিয়া থেকে আসা 2 বোনকে ক্লিনিং হাউসের জবের কথা বলে সেই গাড়ি করে তার বাসায় নিয়ে গিয়েছিল। মেয়েগুলো যখন বাসায় ঢুকছিল তখন শার্লিন বাইরে দাঁড়িয়েছিল। জেনেটার মিলা ভেবেছিল তারা কাজ করতে বাসার ভেতরে যাচ্ছে, কিন্তু সবকিছু তো আগে থেকে প্ল্যান করা ছিল। শার্লিন তাকিয়ে দেখলো যে কিছুক্ষণের মধ্যে 2 বোনের একজন দৌড়ে বাইরে বেরিয়ে আসলে পল পেছন থেকে এসে টেনে হেঁচড়ে মারতে মারতে ভেতরে নিয়ে যায়। অনেকক্ষণ চিৎকার করতে করতে এক পর্যায়ে যখন চিৎকারের শব্দ আসা বন্ধ হয়ে যায় তখন সে দৃশ্য আর দেখতে না পেরে শার্লিন গাড়ি নিয়ে ওখান থেকে বেরিয়ে যায়। বাসায় ফেরার পর শার্লিন বাসার বাইরের এক পাশে অনেকগুলো কালো ময়লার ব্যাগ পড়ে থাকতে দেখে। তার বুঝতে বাকি থাকে না যে ওই ব্যাগগুলোর ভেতর 2 বোনকে মেরে তাদের টুকরো করে রাখা হয়েছিল, যেগুলো পল নিজেই পরে বিভিন্ন জায়গায় গার্বেজ ট্রাকে করে ফেলে দিয়ে আসে। শার্লিনের কনফিউশন পুরো গেমটাকে চেঞ্জ করে দেয়। শিকাগো ডিটেকটিভস ডিএনএ টেস্টের সব থেকে উন্নত টেকনোলজি অ্যাপ্লাই করার সিদ্ধান্ত নেয়। তারা আবার তাদের আনসলভড কেসগুলোর স্যাম্পল জমা দেয়, যার মধ্যে একটা স্যাম্পলে 10 বছরের ভিকটিম জেসিকা ডিএনএর সাথে পলেরটা মিলে যায়। পল অর্থাৎ পল রাঙ্গি। জেসিকার পলে ডিএনএ মিলে যাওয়ার বিষয়টা প্রথম পোক্ত প্রমাণ ছিল এই কেসটার জন্য। তারা এবার শিওর ছিল যে পল রাঙ্গি আসলে তাদের একমাত্র ক্রিমিনাল ছিল। তারা চাচ্ছিল পলকে দিয়ে তার সব কুকর্ম তার নিজের মুখে স্বীকার করাতে, কেননা তার ওয়াইফ যে তার সবকিছু ফাঁস করে দিয়েছে এই ব্যাপারে পলের কোনো ধারণাও ছিল না। এফবিআই এবার খুব কৌশলে পলের ইন্টারভিউ নেয়। সে যদিও বারবার বলছিল যে কোনো প্রশ্নের উত্তর সে দেবে না, যেহেতু এসব পুরনো প্রশ্নের উত্তর সে আগেই দিয়েছে। এফবিআই গ্রুপ তাতে কোনো রিয়াকশন দিল না, উল্টো পলকে থ্যাঙ্কস বলে এফবিআই গ্রুপ রুম থেকে বের হয়ে গেল। এরপর রুমে ঢুকল ডিটেকটিভ ক্যাপোটেলি। 3টা ফায়ার কেস নিয়ে এসে পলকে চার্জ করল। পল তার হাতের সবগুলো প্রমাণ দেখেও কিছু স্বীকার করল না, কিন্তু যখন জেসিকার সাথে ডিএনএ ম্যাচ করার এভিডেন্স রিপোর্ট তাকে দেখানো হলো তখন বাধ্য হয়ে তার সমস্ত অপরাধ স্বীকার করল। সে এতটাই ভয় পাচ্ছিল যে কনফেশনের এক পর্যায়ে সে বলে, আমি যদি আমার বাকি ভিক্টিমদের নাম বলি দেই তাহলে কি আমার শাস্তি কম করা হবে? ক্যাপিটালি রাজি হয়, অন্তত তার মুখে স্বীকার করানোর জন্য হলেও সে রাঙ্গিকে বলে শাস্তি কমানো হবে। তাই একটু আশ্বস্ত হয়ে রাঙ্গি এবার শুরু করে। সে এক এক করে বলে যে এই পর্যন্ত সে টোটাল 8 জন মহিলার ধর্ষণ সহ তাদের হত্যা করেছে। রাঙ্গি 2 বোন মারার কথা বলার সময় উল্লেখ করে যে এক বোনকে ধর্ষণ করার সময় সে আরেক বোনকে মেরে ছুরি দিয়ে আঘাত করে রক্তাক্ত অবস্থায় বাথটাবে ফেলে রেখেছিল। পরে 2 জনকে বেসমেন্টে নিয়ে গিয়ে ছোট ছোট করে কেটে ফেলে দেয়। নাম না জানা ভদ্রমহিলাকেও মেরে কেটে হাত পা মাথা আলাদা করে ফেলেছিল সে। এদিকে জেসিকার মা ইয়োলান্ডাকে প্রথমে মেয়ের সামনে রেপ করে গলায় ছুরি দিয়ে মাথা আর ঘাড় আলাদা করে মেরে ফেলে। এরপর জেসিকার কান্নায় বিরক্ত হয়ে ওকেও ধর্ষণ করে এবং একইভাবে মেরে ফেলে সে। গল্প বলার মতো করে খুব সহজেই সবগুলো খুনের শুরু থেকে শেষটা বলে দিল পল রাঙ্গি। অতঃপর 2006 সালে তাকে কোর্ট মৃত্যুদণ্ডের আদেশ দেয়, কিন্তু তার মৃত্যুদণ্ড হয় না। তবে 5 বছর পর তাকে যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি দেয়া হয়। এতক্ষণ ধরে কুয়াশায় এক্স ফাইলসে যে সত্য ঘটনাটি শুনছিলেন তার নাম ছিল ট্র্যাপ, কিল এন্ড রিপিট। আর এখন শুরু হবে কুয়াশার দ্বিতীয় গল্প। আর আজকের গল্প আপনাদের জন্য লিখেছেন নাদিয়া ইসলাম নিতুন। আসুন তাহলে প্রথম পর্ব শুনি, তারপরে আবারও ফিরছি। আপনি শুনছেন কুয়াশা এবিসি রেডিও 89.2 FM এর সঙ্গে আছি আমি শারমিন। কুয়াশার প্রতিটি গল্পের চরিত্র, স্থান, কাল, ধর্ম, দল, সংলাপ ইত্যাদি সম্পূর্ণ কাল্পনিক এবং শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে লেখা। গল্প বা গল্পের কোন চরিত্রের সাথে বাস্তবের যে কোনো সাদৃশ্য সম্পূর্ণভাবে কাকতালীয়। বই পড়া মানে হচ্ছে মস্তিষ্কের প্রতিটি নিউরনে একটা করে শব্দ গুঁজে দেয়া, যার অনুরণন থাকে জীবনের শেষ বেলা পর্যন্ত। আমাদের পড়া বইগুলো কল্পনার জগতে এমন এক আবহের সৃষ্টি করে যে ছাপার অক্ষরে লেখা শব্দগুলো আমরা চোখের সামনে বাস্তবের মতো দেখতে পাই। একজন লেখক তার কল্পনা শক্তিকে শব্দগুচ্ছে এমনভাবে প্রকাশ করে যে কল্পনার সাথে বাস্তবতা মিলে এক ব্যাখ্যাতীত ঘটনার সৃষ্টি হয়। কি শীতের রাতে এই সময় ইলেকট্রিসিটিটা চলে গেল? জেনারেটর অন হতে এত সময় লাগছে কেন?
হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে লেখক সাহেব। ইলেকট্রিসিটি যায়নি, আমি মেইন সুইচ বন্ধ করে দিয়েছিলাম। ধন্যবাদ। শুধু ধন্যবাদ? সারপ্রাইজ পছন্দ হয়নি বুঝি? আমি জানতাম তুমি ঠিক রাত 12টায় আসবে। তুমি তোমার মাকে দেখতে সিলেট যাচ্ছ বলেছিলে, কিন্তু আন্তনগরের কোন ট্রেন সকাল 9টায় সিলেটের জন্য ছাড়ে না। আমি তো ভুলেই গিয়েছিলাম। আপনি তো বিখ্যাত রাইটার, সব তথ্য তো আপনার আগে থেকেই জানা। আপনি যে একটা জলজান্ত উইকিপিডিয়া মনেই ছিল না। বুঝতে পারলাম। ধন্যবাদ। আর আমার সারপ্রাইজটা খুব পছন্দ হয়েছে। কেকটা আমি নিজে বানিয়েছি। তোমার বানানো রেড ভেলভেট বেস্ট, সেটা আমি জানি। এবারে কেকটাতে একটা টুইস্ট আছে, খেয়ে বলবে কেমন হয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলো। বাহ, কেকটা তো দারুণ হয়েছে। তোমার একটা বেকারি শপ খোলা উচিত। বুঝতে পেরেছি। আমার বুঝি আর কাজ নেই। আমার আর্ট স্কুলের কি হবে? আমি কি ভাবছি জানো, বুড়ো বয়সে যখন আর লেখালেখি করতে পারবো না, দূর পাহাড়ের মাঝে একটা রেস্টুরেন্ট খুলে ফেলবো। সেখানে তুমি হবে শেফ আর আমি হব ম্যানেজার। বুড়ো বয়সে প্ল্যানটা কিন্তু মন্দ হয় না, কি বলো? বুড়ো বয়সে কি তোমার বন জঙ্গলে থাকবার ইচ্ছে নাকি? প্রকৃতির মাঝে থাকার অপার এক আনন্দ। একদিন তো প্রকৃতির মাঝেই ফিরে যাবে প্রকৃতির সন্তানেরা। এরকম একটা সুন্দর দিনে তোমার এই মৃত্যু সংক্রান্ত অলক্ষণের কথা শুনতে ইচ্ছে করছে না। আচ্ছা ঠিক আছে বাবা, একটা গান কি শুনতে পারি? বার্থডে বয়ের জন্য এতটুকু তো আমি করতেই পারি। তবে বালিকা, শুরু করো তোমার গান। সাদিদ মুস্তফা এই সময় জনপ্রিয় লেখক, যার বই মেলায় বের হবার এক সপ্তাহের মধ্যেই দ্বিতীয় সংস্করণ শেষ হয়ে যায়। পাঠকদের কাছে তার বই এতটাই জনপ্রিয় যে পরবর্তী বই কবে বের হচ্ছে জানবার জন্য প্রকাশনীতে সবসময় কল আসতে থাকে। তিনি লোকচক্ষুর আড়ালে থাকতেই পছন্দ করেন। এখনকার সময়ে এসেও সে বেশ পুরনো একটা টাইপরাইটার দিয়ে লেখেন, তারপর সেই পাণ্ডুলিপি প্রকাশকদের কাছে পৌঁছে দেন অন্য কাউকে দিয়ে। আজ পর্যন্ত পাঠকরা তার ছবিও দেখেনি। কেউ জানে না সাদিদ মুস্তফা আসলে কে। নিজের অস্তিত্বকে এভাবে রহস্যে ঘিরে রাখার কি কারণ থাকতে পারে? গল্পের শেষে তা জানা যাবে। মিলি জানত সে একদিন ঠিকই ফিরে আসবে। ঝড়ের এরকম একটা রাতেই রাশেদ চলে গিয়েছিল। মিলিকে ওর মাতাল দুলাভাইয়ের হাত থেকে বাঁচাবার জন্য এর চেয়ে ভালো কিছু উপায় তার মাথায় আসছিল না। ভারী ফুলদানিটা দিয়ে মাথার পেছনে আঘাত করে রাশেদ শুধু সেই পশুটাকে মিলির কাছে থেকে সরাতে চেয়েছিল, কিন্তু ওভাবে রক্ত বের হয়ে পুরো ঘরটা ভেসে যাবে আর লোকটার সাথে সাথে মারা যাবে, রাশেদ সেটা কল্পনাও করেনি। মিলির এখন মনে হচ্ছে বাইরে অনেক জোরে বিজলি চমকাচ্ছিল। ইলেকট্রিসিটি ছিল না। আলো আধারিতে বিদ্যুতের ঝলকানি সেই রক্তের ধারার উপর পড়ে এক আদি ভৌতিক পরিবেশের সৃষ্টি করেছিল। মিলি সাথে সাথে জ্ঞান হারায়। তারপর কেটে গেছে 10 বছর। আজ সেরকম একটা রাতেই মেন্টাল অ্যাসাইলামের করিডোরে মিলির সাথে রাশেদের দেখা। রাশেদের হাতে রক্তমাখা একটা ছুরি। সে ধীরে ধীরে মিলির দিকে এগিয়ে আসতে থাকে, আর মিলি এক পা করে পেছাতে থাকে। আর ঠিক সেই সময় আরে কারেন্টটা চলে গেল, যাওয়ার আর সময় পেল না। ইস, মোবাইলটা কোথায় রাখলাম? আর মাত্র 5টা পাতা বাকি ছিল। হ্যালো, হ্যাঁ মা বলো। আচ্ছা, এত দেরি করে পৌঁছালে যে? ও, ট্রেন লেট করেছিল। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ মা, আমাকে নিয়ে টেনশন করো না তো, আমি একদম ঠিক আছি। হ্যাঁ মা, রাতে খেয়েছি, দরজা ঠিক মতো বন্ধও করেছি। বই পড়ছি মা। হ্যাঁ, সাদিদ মুস্তাফার বই, নতুন একটা বই জানো মা। একটুখানি বাকি ছিল, কারেন্টটা চলে গেল, শেষ করেই ঘুমাচ্ছি।
মা তুমি না মাঝে মাঝে ভুলে যাও, আমি না স্কুলে পড়ি না, ইউনিভার্সিটির সেকেন্ড ইয়ারে পড়ি। আই ক্যান টেক কেয়ার অফ মাই সেলফ, ওকে? এখন রাখছি, বাবা যেন ওষুধ খেতে না ভুলে। লাভ ইউ, বাই। উফ, মাও যে কি একটা। ভালোই হলো, এবার বইটা পড়ে শেষ করা যাবে। বইটা যে কোথায় রাখলাম, এই তো এখানেই রেখেছি। পেছন থেকে একটা কালো ছায়ামূর্তি ধীরে ধীরে মিলির দিকে এগোতে থাকবে। মুহূর্তে রাশেদ ধাক্কা দিয়ে মিলিকে নিচে ফেলে দেবে। সেই ছুরিটা দিয়ে সেই ছায়ামূর্তিটাকে আঘাত করতে যাবে, কিন্তু তার আগেই ছায়ামূর্তিটা কোথায় যেন হাওয়ায় মিলিয়ে গেল, কিছু বুঝে ওঠার আগেই। আরে কিসের শব্দ হলো? নিশ্চয়ই কালো বিড়ালটার কাজ। একটু দেখে আসি তো। কে কে ওখানে? আরে কি আশ্চর্য, এই সময় বৃষ্টি? কে কে ওখানে? ওটা ওটা কিসের ছায়া? দাঁড়ান দাঁড়ান বলছি, কাছে আসবেন না। হ্যালো, কে? ম্যানেজার সাহেব? হ্যালো, কেমন আছো মিলি? মিলি? কে মিলি? তুমি, তোমাকেই খুঁজছি আমি। আমি মিলি না, আমার নাম তানিশা। তুমি মিলি, তোমাকে খুঁজেছি পুরো বই জুড়ে। তুমি ছাড়া এই গল্পটা শেষ হবে না, শেষ হবে না। না না মিলি, গল্পটার সমাপ্তি টানতে হবে, তাই তোমাকে মরতে হবে। প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি কিছু করিনি। না। লেখা শব্দগুলো তুমি পড়ো বলেই আমি আর আমরা জীবন্ত। তোমার মৃত্যু ছাড়া আমাদের বিরতি হবে না, তাই তোমাকে মরতে হবে, মরতে হবে। না না, আমাকে ছেড়ে দিন, প্লিজ আমাকে ছেড়ে দিন। গল্পটা এবারের মতো শেষ হলো। হ্যালো। জি স্যার, কেমন আছেন? ভালো। আসলে স্যার, এত রাতে ফোন করার জন্য দুঃখিত। আসলে গহীন অন্তরালে উপন্যাসের শেষে আপনি যেভাবে বলেছেন 2টা পৃষ্ঠা ফাঁকা রেখেছি। আপনি যত রাতই হোক জানাতে বলেছিলেন, তাই ফোন করলাম। ধন্যবাদ মাইনুল সাহেব। এখন পর্যন্ত কোনো ফোন কল কি পেয়েছেন? না স্যার, আজ বিকেলে বের হয়েছে, কাল সকালের মধ্যেই রেসপন্স পাবো, আর আপনার রয়্যালটি যথাসময়ে পৌঁছে যাবে। ঠিক আছে, আমি তাহলে রাখছি। গুড নাইট। ঠিক আছে। এত রাতে কার সাথে কথা বলছিলে? মাইনুল সাহেব ফোন করেছিল। এত রাতে? হ্যাঁ, নতুন বইটা বের হয়েছে, সেটা নিয়ে কথা বলতেই। আচ্ছা, তুমি কি সবসময় গল্পের শেষে এভাবে সাসপেন্স রেখেই যাবে? জীবনটাই তো একটা সাসপেন্স, শেষ পর্যন্ত কি হয় আমরা কেউ তা জানি না। মানুষ বই পড়তে পড়তে শেষ পৃষ্ঠায় গিয়ে দেখবে কোনো সমাপ্তি টানা হয়নি, এর কোনো মানে হয়? মানে হয় বলেই তো পাঠকেরা বই কেনে, বই বিক্রি হয়। তা ঠিক, আমি বলেই দিয়েছিলাম তোমার বই আসা মাত্রই সব কপি শেষ। আমার অন্য পাঠকদের সাথে তোমার পার্থক্যটা কোথায় জানো সুমাইয়া? কোথায়? ওরা আমার বই পড়ে আর তুমি আমার পাণ্ডুলিপি পড়ো। তোমার কাছে গল্পটা অসমাপ্ত মনে হলেও ওদের কাছে সেটা মনে হয় না। মেবি। যাই হোক, কথা বলতে বলতে রাত 1টা বেজে গেল, এবার ঘুমোতে চলো। আচ্ছা ঠিক আছে, কিন্তু তার আগে তোমার গান। সেটা তো আমি জানি, চলো। জাহিদ, মেয়েটার পোস্টমর্টম রিপোর্টটা কি এসেছে? জি স্যার, মাত্র এসেছে। ওকে, দেখি। এই যে স্যার।
Major heart attack and internal bleeding in the brain. No external injury found. No sign of physical assault. 20 বছরের একটা মেয়ের এরকম অস্বাভাবিক মৃত্যু। ফরেনসিক থেকে ফ্যামিলি হিস্ট্রি নেওয়া হয়েছে। করোনারি হার্ট রিলেটেড কোনো প্রবলেম ভিকটিমের ফ্যামিলি হিস্ট্রিতে নেই। ওকে। জি স্যার, আমি মেয়েটার ইউনিভার্সিটিতে খবর নিয়েছিলাম। খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল আর প্রচুর ট্র্যাকিং করত, বই পড়ত। যেদিন মারা যায় বিকেল পর্যন্ত ক্যাম্পাসেই ছিল, একদম স্বাভাবিকই ছিল। এরপর 2 বন্ধুর সাথে বই মেলায় যায়, কোনো সমস্যাই ছিল না। মেয়েটা ওই রাতে বাসায় একা ছিল। তুমি আশপাশে কারোর সাথে কথা বলেছিলে? বাড়ির কেয়ারটেকার? জি স্যার, কেয়ারটেকার বলল সে 8:30 নাগাদ বাসায় ফিরেছিল। এরপর বাইরে যায়নি আর কেউ আসেওনি। সিসিটিভি ফুটেজ চেক করেছি, কেয়ারটেকার সত্যি কথাই বলছে। এই নিয়ে গত 5 বছরে মোট 10টা অস্বাভাবিক মৃত্যু হয়েছে। সবগুলো কাকতালীয় হতে পারে না। আপনি কি বলতে চাইছেন অস্বাভাবিক মৃত্যু স্যার? একটা কনফিডেন্সিয়াল কেস হিস্ট্রি আমি খুঁজে পাই 2 মাস আগে। কেস আর্কাইভ সেকশন এটা পড়েছিল। এটাকে ডিপার্টমেন্টের কেউ তেমন গুরুত্ব দেয়নি। যে এই কেস হিস্ট্রিগুলো করেছে তিনি সিনিয়র অফিসার মলয় ঘোষ। শুনেছি কিছু সাইকোলজিক্যাল প্রবলেমের কারণে তাকে ফোর্স লিভ দেওয়া হয়। বছরখানেক আগের কথা। ওনার সাথে দেখা করার চেষ্টা করেছিলাম। সপ্তাহ 2 আগে খবর পেলাম যে ওনার ডেড বডি কক্সবাজারের একটা নির্জন রিসোর্টে পাওয়া যায়। আরো 2 দিন আগে সে মারা গিয়েছিল। কেউ বুঝতে পারেনি। কিভাবে মারা গেল সঠিকভাবে জানাও যায়নি, কিন্তু হার্ট অ্যাটাক এবং ইন্টারনাল ব্রেন হ্যামারেজেই তার মৃত্যুর কারণ হয়েছে বলে ধরে নেওয়া হয়। স্যার, আপনি কি বলতে চাচ্ছেন এর মধ্যে একটা যোগসূত্র রয়েছে? আমি ঠিক শিওর না, কিন্তু কিছু একটা তো ব্যাপার আছেই। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ভিকটিমদের সবাই বই পড়েন। মানে প্রত্যেকের ডেথ স্পটে বই পাওয়া গেছে। স্যার, আপনি কি ভিকটিমদের বই পড়বার সাথে কোনোভাবে মৃত্যুগুলোকে কানেক্ট করতে চাইছেন? I'm not sure, but there is something. যখন মেয়েটা তার চোখ খুলল, সে দেখতে পেল শিশির ভেজা ঘাসের ওপর সে শুয়ে আছে। তার চারপাশে অনেক শিউলি ফুল। কি মিষ্টি গন্ধ বেরোচ্ছে সেখান থেকে। মখমলের মতো অদ্ভুত নরম একটা পোশাক সে পরে আছে। কেমন ভোরের আবছা কুয়াশায় সবকিছু কেমন ঘোলাটে, কেমন একটা ঠান্ডা, কিন্তু একদম শীত করছে না। তানিশা বুঝতে পারছে না এটা স্বপ্ন নাকি বাস্তব। নিজেকে অনেক বেশি হালকা মনে হচ্ছে তার, যেন পাখির পালকের মতো ভাসছে আর দুলছে। ভরহীন এক ধরনের শূন্যতা, এক ধরনের বিষাদময় আনন্দ। এরপর কি হবে? নোনা জলের আকুতি, এটাই নাম হওয়া উচিত। কি বলো কুহক? তুমি যেমনটা চাও ঠিক তেমনই হবে সাদেত মুস্তাফা। আমার মস্তিষ্কের নিউরন থেকে যে শব্দগুচ্ছ আমি লিখি তার নামই কুহক, যার অস্তিত্ব প্রকৃতির গহীন অন্তরাল থেকে সৃষ্টি হয়েছে। আমি কেবল লিখি তোমার অস্তিত্বকে পাঠকের মস্তিষ্কের নিউরনে পৌঁছে দিতে। কুহক ছড়িয়ে যাক পাঠকের মস্তিষ্ক থেকে মস্তিষ্কে। এ শব্দগুচ্ছ আবার থামবে কোনো পাঠকের দেহকে বিলীন করে তার অস্তিত্বের নিভৃতে। আর সেটাই নোনা জলের আকুতি। ইস, ভিআইপি কেবিনের ভেতরে আসতেও কত ঝক্কি। জি স্যার, কিছু লাগবে? আবার ডিনারটা কি একটু তাড়াতাড়ি দেয়া যাবে? জি স্যার, আর 15 মিনিট সময় লাগবে। আচ্ছা ঠিক আছে। কেবিনের বাইরের করিডোরে মনে হয় একটু চেঁচামেচি হচ্ছে, এটা কি একটু কমানো যায়? স্যার, 3 নাম্বার কেবিনে একটা ফ্যামিলি আসছে, সেখানে 2টা বাচ্চা এসে ওরা খেলছে। আপনি চিন্তা করবেন না, রাত হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়বে। তাও আমি ওদের বাবা মাকে বলে আসছি। একটু শান্তির জন্য একা একটা কেবিন নিলাম, সেখানেও হট্টগোল। আমাকে বলা হয়েছিল এই বগিতে কোনো ফ্যামিলি নেই। জি স্যার, এটা ঠিক বলছেন, কিন্তু লাস্ট মোমেন্টে সেই বগিতে যে কাপলের যাবার কথা ছিল ওনারা টিকিট ক্যান্সেল করে। ফাঁকা যাবে বলেই এই ইমার্জেন্সিতে ফ্যামিলিটাকে ক্যাবিন দেয়া হয়। কি আর করা। আচ্ছা
ঠিক আছে, আপনি এখন আসুন। ওকে স্যার, আমি একটু পরেই ডিনার নিয়ে আসছি। তানভীর কাদির একটি কর্পোরেট কোম্পানিতে খুব উঁচু পদে কাজ করেন। বিপত্নিক এবং নিঃসন্তান। স্ত্রী মারা যাবার পর গত 2 বছর ধরে একাই আছে। কাজের মধ্যে ডুবে থেকে একাকিত্ব থেকে ছুটি পাবার চেষ্টা করেন, কিন্তু তার একাকিত্বের সঙ্গী হয়ে গেছে বই। মোনা যখন বেঁচে ছিল খুব একটা বই সে পড়তো না। মোনার বই খুব পছন্দ ছিল। রীতিমতো 1000 খানেক বই দিয়ে নতুন ফ্ল্যাটটায় একটা স্টাডি কর্নার বানিয়েছিল। মেয়েটা বই পড়তে কি অদ্ভুত রকম ভালোবাসত। আজ মোনা নেই, কিন্তু তার প্রিয় বইগুলো কষ্টের স্মৃতি হয়ে তানভীরকে নাড়া দিয়ে যায়। আর সেই বইগুলোই এখন তানভীরের সঙ্গী। বইয়ের গন্ধের মাঝে যেন সে মোনার মিষ্টি গায়ের গন্ধটা খুঁজে পায়। তাই বইয়ের মাঝে সে খুঁজে পায় মোনাকে। তানভীর জানে না আজ রাতের ট্রেনে এই বইটা পড়ার সময় সে সত্যি তার মোনাকে দেখতে পাবে, যে বেঁচে আছে তার ভালোবাসার বইয়ের পাতায়। মেয়েটা একটার পর একটা দরজা খুলতে লাগলো। সে খুঁজতে লাগলো সেই মানুষটাকে যার সাথে তার দেখা হয়েছিল শহরের একটা পুরনো গলিতে। রাতের জমকালো আলোর মাঝে কি শান্ত, কি অদ্ভুত এক মুখচ্ছবি। সেই চোখের চাহনি যেন কিছু একটা বলতে চেয়েছিল তাকে। এরপর বহুবার সন্ধ্যাবেলার নির্জন ফুলার রোড মোড়, বিকেল বেলার পাবলিক লাইব্রেরি, বুকশেলফের কোনো এক বইয়ের তাকের পেছনে, ভোরে হাঁটতে গিয়ে পার্কের বেঞ্চের খানিকটা দূরে এই মানুষটা তাকে তাড়া করেছে। কিন্তু কারণটা জানে না তানিশা। কেবল মনে হয় কিছু একটা যেন বলতে চায় সে, কিন্তু সেটা কি? আজ রেল স্টেশনেও সে দেখেছে তাকে, একটু আগে করিডোরে। আজ সে তাকে খুঁজে বের করবেই, তাকে জানতেই হবে সে কি চায়। আরে, এই দরজাটা খুলে গেল কিভাবে? কেউ আছেন? কি অদ্ভুত ব্যাপার। শান্তি মতো একটা বই পড়বার সাধ্য যদি থাকতো। রাতের ট্রেনে করে সিলেটে যাওয়ার আইডিয়াটাই খুব বাজে ছিল। রাত 2টা বাজে সবে, শেষ করতেই হবে বইটা। যেমনটা হবার কথা তেমনই হলো। খুব করে খোঁজার পরেও তানিশা সেই লোকটাকে দেখতে পেল না। সে যখন খুব চিন্তায় মগ্ন, হঠাৎ কেমন ঘোলাটে আবছা একটা আবহ পুরো ট্রেনের করিডোর জুড়ে ছড়িয়ে গেল। সেদিনকার সেই ভোরবেলার মতো। এ দৃশ্য সে আগেও দেখেছে, কিন্তু আজ আগের দিনের চেয়েও বেশ ভারী অনুভব করছে সে। কেন যেন মনে হচ্ছে কিছু একটা তাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, তাকে দূর থেকে দেখছে। তানিশা প্রাণপণে তাকে খুঁজছে, কিন্তু আরে, এখানে বইয়ের পাতা শেষ কেন? কি আশ্চর্য! গল্পের শেষটা কোথায়? ছাপার ভুলের জন্য কি এই 2 পৃষ্ঠা ফাঁকা? উফ, কি অসহ্য লাগছে। কে কে ওখানে? কি অদ্ভুত। এত ধোঁয়াশা কেন চারিদিকে? ট্রেনে আগুন লাগেনি তো? কিন্তু আগুন লাগলে তো এত ঠান্ডা থাকবার কথা না। আর এই ট্রেনটা এখন অনেক পুরনো লাগছে কেন? ট্রেনের দেয়ালে কেমন অদ্ভুত সব লতা পাতা, এমন আজব সব নকশা, এরকম তো কিছু ছিল না। আমি কি ভুলে অন্য কোনো বগিতে চলে এসেছি? এই করিডোরটা এমন লম্বা কেন? কি মিষ্টি একটা ফুলের গন্ধ, খুব খুব চেনা একটা গন্ধ। শিউলি ফুল। হ্যাঁ, তাই তো, এটা শিউলি ফুলের গন্ধ। মোনার খুব পছন্দ ছিল। কে কে ওখানে? তুমি রোজ রাতে মাছের রিল্যাক্সেন্টটা খেতে ভুলে যাও তানভীর। কে কে মোনা, তুমি? হ্যাঁ, আমি মোনা। কেমন আছো তানভীর? তুমি এখানে কি করে এলে? তুমি তো বেঁচে নেই। আমি বেঁচে আছি,
তুমি তো আমাকে বাঁচিয়ে রেখেছো তানভীর। কি বলছো? আমি কিছুই বুঝতে পারছি না। তুমি যে আমার বইগুলোর এত যত্ন নাও, সেগুলো পড়ো, সে অক্ষরের মাঝে আমি বেঁচে থাকি। তোমার মস্তিষ্কের নিউরনের স্পন্দনে আমি বেঁচে থাকি। অক্ষরের শব্দ বুঝছে আমার বাস। আমি তোমার কোনো কথাই বুঝতে পারছি না। তুমি কি আবার ফিরে এসেছো মোনা? তুমি কি জানো তোমাকে ছাড়া থাকতে আমার খুব কষ্ট হয়, আমার প্রচন্ড একা লাগে। আমি বইগুলোর মাঝে তোমাকে খুঁজি। তুমি খুঁজছিলে বলেই তো আমি চলে এলাম তোমাকে আমার জগতে নিয়ে যেতে। এসো, আমার কাছে এসো। এই জগতে কোনো দুঃখ নেই, কান্না নেই, অনুভূতি নেই, কেবল একটা প্রশান্তি। এসো, চলে এসো। আসছি আমি মোনা, তোমার কাছে আসছি। আমার আমার এমন লাগছে কেন, মনে হচ্ছে কি যেন একটা আমাকে টেনে নিয়ে যাচ্ছে। আমি আমি নিজের পায়ে দাঁড়াতে পারছি না। স্বাগত কুহকের পৃথিবীতে। কে কে আপনি? মোনা কোথায়? মোনা আছে, এখানেই আছে, ছাপার অক্ষরের মাঝে আছে। আপনি থাকবেন এখন থেকে এখানেই। কি বলতে চাইছেন আপনি? আরে আমার এমন লাগছে কেন? সবকিছু কেমন অন্ধকার হয়ে আসছে, সবকিছু কেমন চেপে ধরেছে। না না না। আপাতত গল্পের শেষ পৃষ্ঠা সমাপ্ত হলো। স্যার, ডেড বডিটা ফরেন্সিকে পাঠিয়ে দেওয়া হয়েছে। ওরা বলেছে বিকেলের মধ্যে রিপোর্টটা পাঠিয়ে দিবে। ভেরি গুড। কেবিনটা একটু দেখতে চাই আমি। স্পটে যে যে এভিডেন্স ছিল ঠিক সেইভাবে কি আছে? জি স্যার, আমাদের টিম শুধু গিয়ে মার্কিং করে এসেছে। ওকে, চলো যাই। চলুন স্যার। রূপসা এক্সপ্রেসের এই ট্রেনটা রাত 9টায় সিলেটের জন্য ছাড়ে। তানভীর সেই ট্রেনের 3 নম্বর ভিআইপি কেবিনে উঠেছিল, আর তার লাশটা পাশের কেবিনের এক বয়স্ক ভদ্রলোক ভোরবেলা দেখতে পায়। স্পেশাল ব্রাঞ্চ অফিসার সাইফুল কবির 3 নম্বর কেবিনটার প্রতিটা অংশ খুব পুঙ্খানুপুঙ্খভাবে দেখতে থাকে। ভদ্রলোক বেশ গোছানো ছিলেন। ফ্লাস্ক ভর্তি কফি, একটা ম্যাকবুক পড়ে আছে, সিগারেটের প্যাকেট আর অ্যাশট্রে পড়ে আছে। কেবিনের ওপরের বাঙ্কার একটা স্লিপিং পিলো আর কালো চাদর। টেবিলের এক পাশে একটা সুটকেস, তার মধ্যে কাপড় চোপড় আর একটা নীল ডায়েরি। সেটা তুলতে গিয়ে তার ভেতর থেকে একটা স্কেচ করা ছবি পাওয়া গেল। খুব সুন্দর একটা মেয়ে, পাশে তানভীর, নিচে লেখা হ্যাপি বার্থডে মোনা আপু অ্যান্ড তানভীর ভাই, লাভ ফ্রম নাবিল। এরপর ঝট করে চোখে পড়ে গেল কেবিনের ডান পাশের বেঞ্চির একেবারে কর্নারে একটা বই উল্টে পড়ে আছে। বইটা সাইফুল উল্টে দেখল, তার উপর লেখা নোনা জলের আকুতি, লেখক সাদিদ মুস্তফা। আমি যেটা ভেবেছিলাম। কি স্যার? সাদিদ মুস্তফা। লাস্ট ভিক্টিমের ডেথ স্পটেও এই রাইটারের বই ছিল। বিখ্যাত রাইটার সাদিদ মুস্তফা, গত 5 বছর ধরে যার বই বেস্ট সেলার। থ্রিলার, সাসপেন্স, হরর, রোমান্টিক উপন্যাসের লেখক। তার গল্প মন্ত্রমুগ্ধ হয়ে পাঠকেরা পড়তে থাকে। জি স্যার, আমার ছোট ভাই তার বিশাল ভক্ত। জাহিদ, সাদিদ সাহেবের সাথে দেখা করা দরকার। আমি এক্ষুনি খোঁজ করছি স্যার। ওকে। আর ইন্সপেক্টর সাহেব আসুন। ধন্যবাদ। গুড আফটারনুন। মইনুল স্যার, কেমন আছেন আপনি? জি ভালো আছি, আপনি বসুন না। থ্যাংক ইউ। কি নেবেন, চা না কফি? আমি অবশ্য আপনার জন্য লাঞ্চের কথা বলে দিয়েছি। ক্যাফে ঝিলের মাছের কোপ্তা আর কষা গরুর মাংস কিন্তু খুব বিখ্যাত। আরে ওসবের কোনো প্রয়োজন নেই। কি বলছেন? আমার অফিসে আপনার মতো এমন তুখোড় একজন গোয়েন্দা এসেছেন, আর আমি সমাদর না করে কিভাবে যেতে দিই বলেন? তার উপর আপনি আমার শ্যালকের বন্ধু। অনেক ধন্যবাদ আপনাকে, কিন্তু অন ডিউটিতে আমি কিছু খাই না। অন্য কোনোদিন রুবায়েতের সাথে আসলে অবশ্যই খাবো। ঠিক আছে, এবার বলুন আমার কাছে কি জরুরি প্রয়োজনে আসা হলো?
সাদিত মুস্তফা, ওনার লেখা সব কয়টা বই আপনাদের প্রকাশনী থেকে বের হয়। হ্যাঁ, সাদিত মুস্তফা তো এ সময়ের জনপ্রিয় লেখক। হ্যাঁ, সেটা আমি জানি। গত 5 বছরের বই মেলায় ওনার বই বেস্ট সেলার, বের হবার সাথে সাথে বিক্রি হয়ে যায়। আমাদের কাছে প্রি অর্ডার করা বই বের হবার সপ্তাহখানেক আগে থেকেই কল আসতে থাকে। আপনি কি ওনার ফ্যান নাকি? আমি ওনার ফ্যান না, অন্য একটা কারণে ওনাকে খুঁজছি আমি। ইনফ্যাক্ট আমি ওনার সাথে দেখা করতে চাই। ওনার কোনো ছবি বা কোনো সাক্ষাৎকার খুঁজেও পেলাম না। ওনার ঠিকানাটা আমার দরকার। আসলে উনি খুব ইন্ট্রোভার্ট মানুষ, নিজেকে আড়ালে রাখতেই পছন্দ করেন। ওনার কোনো ঠিকানা আমাদের জানা নেই। উনি স্ক্রিপ্ট আপনাদের কাছে কিভাবে পাঠান? কোনো মেইল অ্যাড্রেস বা অন্য কোনো কিছু? উনি একটু অন্যরকম মানুষ, ওল্ড স্কুল বলতে পারেন। এখনো খুব পুরনো একটা টাইপরাইটার দিয়ে পাণ্ডুলিপি লেখেন। বেশ শৌখিন মানুষ, কিন্তু বছর 2 আগে ভিয়েনা থেকে কাস্টমাইজ করে এই টাইপরাইটারটা আনিয়ে নিয়েছেন। ওনার এক ভক্ত এনে দিয়েছেন। ওনার সাথে কি আপনার কখনোই দেখা হয়নি? না, কেবল ফোনেই কথা হয়েছে। ওনার পাণ্ডুলিপি তাহলে আপনার কাছে পৌঁছে কে দেয়? আমাদের অনন্ত পাবলিকেশনস থেকে কেউ গিয়ে নিয়ে আসে। তার মানে আপনি ওনার বাড়িটা চেনেন? না, উনি ফোনে আমাকে একটা লোকেশন বলে দেয়, সেখান থেকে গিয়ে পাণ্ডুলিপি নিয়ে আসা হয়। যেমন সেদিন রাত 11টার সময় পলাশী মোড় থেকে তার পাণ্ডুলিপিটা নিয়ে আসা হয়েছে। ওনার ফোন নাম্বারটা নিশ্চয়ই আছে আপনার কাছে? হ্যাঁ, একটা ল্যান্ড ফোন নাম্বার আছে, আমি আপনাকে দিচ্ছি। কিন্তু বিষয়টা কি বলেন তো? আচ্ছা, উনি মানুষ কেমন? নিভৃতচারী মানুষরা যেমন হয়, কাজ ছাড়া কোনো কথাই কখনো আমার সাথে হয়নি। খুব শান্তশিষ্ট ঠান্ডা মানুষ। বুঝতে পারলাম। আপাতত আমাকে ওনার নাম্বারটা দিলে খুব ভালো হতো। যদি কিছু মনে না করেন, আমি কি কারণটা জানতে পারি? অতি গোপনীয় বলেই আপনার সাথে শেয়ার করতে পারছি না। আই হোপ আপনি বুঝতে পারছেন। আচ্ছা, ঠিক আছে, আমি আপনাকে নাম্বারটা দিচ্ছি। কিন্তু আপনার কাছ থেকে যে নাম্বারটা পেয়েছি সেটা সাদিত সাহেবকে বলা যাবে না, তাই তো? সেটা নিয়ে আপনি চিন্তা করবেন না, সে জানতে পারবে না। ও হ্যাঁ, আরেকটা বিষয়, এই বিষয়ে কোনো কথাই যেন সাদিত সাহেবকে বলা না হয়। জি, ঠিক আছে। এতক্ষণ ধরে কুয়াশার নাদিয়া ইসলাম নিতুলের লেখা কুয়াশার গল্পের প্রথম পর্ব শুনে ফেলেছেন। গল্পের নামটা বলে দিই। গল্পের নাম না, বলবো না, ফিরে এসে বলবো। প্রথম পর্ব শেষ হয়েছে, দ্বিতীয় পর্বের জন্য অপেক্ষা না করে চলুন আমরা দ্বিতীয় পর্ব শুনি। শুনছেন কুয়াশা এবিসি রেডিওতে। আশা আমি আছি আপনার সাথে। বই মানুষের কল্পনা জগৎকে প্রসারিত করে অনেকখানি। মানুষ তার আপন মনে যে চরিত্রগুলোকে নিয়ে চিন্তা করে, বাস্তবের মাঝে তা খুঁজে বেড়ায়। কিন্তু যখন কল্পনার সাথে সেই চরিত্রগুলোর কোনো মিল খুঁজে পায় না, তখন সে চিন্তার তুলিতে এক একটি চরিত্র সৃষ্টি করে। বাস্তবতা থেকে নেয়া ছোট ছোট গল্পগুলো কাল্পনিক তুলির আঁচড়ে কখনো উপন্যাস, কখনো ছোট গল্পের রূপ নেয়। লেখক হচ্ছেন সেই জাদুকর যে কল্পনাকে লিপিবদ্ধ করেন বইয়ের ভেতর ছাপার অক্ষরে। সাদিত মুস্তফার লেখা কি এমন আছে যা মানুষকে টানে? মানুষ আটকে যায় কল্পনার মায়াজালে। পৃথিবীতে এমন অদ্ভুত কিছু বই আছে যার রহস্য আজও কেউ উদ্ধার করতে পারেনি। সেই বইয়ের লেখককেও খুঁজে পাওয়া যায়নি। ভয়েনিজ ম্যানুস্ক্রিপ্ট বা পাণ্ডুলিপি, বছরের পর বছর ধরে গবেষকরা এই পাণ্ডুলিপির মর্মার্থ উদ্ধার করার চেষ্টা করেছেন, কিন্তু কিছুই উদ্ধার করা সম্ভব হয়নি, এমনকি এক অক্ষরও নয়। গবেষকরা এই বইয়ে আঁকা বেশ কিছু গাছের ছবি দেখে ধারণা করেন এগুলো শুধুমাত্র মেক্সিকান অঞ্চলেই জন্মাত। তারা বলেন এই বইয়ের অঙ্কিত 303 গাছের মধ্যে 37টি গাছ 15 থেকে 16 শতকের মাঝে মেক্সিকোতে জন্মাত। আর সে সময় অঞ্চলে ছিল অ্যাজটেক সভ্যতা, তাই সম্ভাব্য ভাষাটিও হতে পারে অ্যাজটেক ভাষা। তবু এই বইয়ের ভাষা এতটাই বিদঘুটে, অনেক গবেষকের বইটিকে ভুয়া বা অর্থহীন বলে মনে করতেন। একটি ইটালিয়ান মঠে 1912 সালে এই পাণ্ডুলিপিটি উদ্ধার হয়। কার্বন ডেটিং এর মাধ্যমে জানা যায় এটা 1404 থেকে 1438 সালে ইটালিয়ান রেনেসা বা পুনর্জাগরণের সময় লেখা হয়েছিল। 240 পৃষ্ঠার এই পাণ্ডুলিপির পৃষ্ঠাগুলো প্রাচীন চামড়া দিয়ে তৈরি ও এর রহস্যময় বাক্যগুলো বাম দিক থেকে ডান দিকে লেখা, এবং বইয়ের লেখকের নামও অজানা। শব্দগুচ্ছের মাঝে আর বইয়ের শেষ দুটো পাতা খালি রাখা, এর মাঝে কি লুকিয়ে আছে কুহকের রহস্য?
তখন ঠিক মাঝরাত। রিমি 9 তলা ছাদটার এ মাথা থেকে ও মাথা কেবল পায়চারি করছে। খুব অদ্ভুত একটা ব্যাপার ঘটছে তার সাথে। সে কিছুতেই স্থির হয়ে দাঁড়াতে পারছে না। মনে হচ্ছে ভেতর থেকে কিছু একটা যেন তাকে থামতে দিচ্ছে না। এই অদ্ভুত ব্যাপারটা গত 2 মাস ধরে তার সাথে হচ্ছে। সিমি মারা যাওয়ার পর থেকেই তার সাথে এমনটা হয়। সিমি ওর চেয়ে মাত্র 2 মিনিটের বড়। দাদি বলতো যমজ বোনদের মধ্যে নাকি আত্মার একটা টান থাকে। ওদের দেহ আলাদা হয়, মন হয় এক। একজনের বিপদ হলে আরেকজন বুঝতে পারে। তখন দাদির কথা রিমি সিমি কেউই বিশ্বাস করেনি। কিন্তু আজ সিমি চলে যাবার পর রিমির মনে হচ্ছে কথাগুলো মনে হয় সত্যি। রনিকা, রনিকা! উফ, এখন আবার ডাকছে কেন? ধুর। রনিকা, মা একটু নিচে আয় না। আসছি মা। মা, আমার প্রেসারের ওষুধটা একটু দিয়ে যা তো। আরে কি হলো তোমার? দেখি তো। 180/130। মা, তুমি কি আবার টেনশন করা শুরু করেছো? আমি না তোমাকে মানা করেছিলাম? ইচ্ছে করলে কি আর চিন্তাটা চলে যায় রে মা? তোর বাবা চলে যাবার পর তোদের 2 ভাই বোনকে একা হাতে মানুষ করেছি। তোর দাদা এই বাড়িটা রেখে গিয়েছিল বলেই তো যে করে হোক চলতে পারছি। জিহান স্কলারশিপ পেয়েছে, ক্যামব্রিজের মতো একটা ইউনিভার্সিটি। ছেলেটা সারা জীবন লেখাপড়া করেছে এমন একটা জায়গায় হায়ার স্টাডিজ করবে বলে। কত টাকার প্রয়োজন? তোর বাবার পেনশনের যে টাকা, সেটা তোর বিয়ের জন্য রেখেছি। এত ভালো একটা পাত্র হাতছাড়া করাটাও তো ঠিক না মা। আমি যে কি করব? রাসুল সাহেব এসেছিলেন সেদিন। ভাবছি রাসুল চাচা আমাদের এই বাড়িটার জন্য ওনার সেই ফ্ল্যাটটা বানাবার প্রস্তাবের জন্য এসেছিলেন, তাই না মা? হ্যাঁ, বলল রিয়েল এস্টেটের ওরা নাকি খুব ভালো একটা অফার দিচ্ছে, ক্যাশ টাকা আর সেই সাথে 2টো ফ্ল্যাট। 2টো ফ্ল্যাট তোদের 2 ভাই বোনের জন্য। 2টো ফ্ল্যাট আমাদের 2 ভাই বোনের জন্য। আর তুমি কোথায় থাকবে? আমি আর কয়দিন রে মা, বুড়ো বয়সে তোদের জ্বালাতে চাই না। চলে যাব কোনো একটা ওল্ড হোমে। মা, তুমি কি উল্টো পাল্টা বকছো বলো তো? আমরা কি মরে গেছি? বাবার পেনশনের টাকা ভাইয়াকে দিয়ে দাও। আর আমার এমন কোনো বয়স হয়ে যায়নি, মাত্র 23। আরো 5 বছর পর বিয়ে করলে এমন কিছু হয়ে যাবে না। কিন্তু আর কোনো কিন্তু নেই। আমি ওষুধ খাইয়ে দিচ্ছি, তুমি এখন ঘুমাবে। আর হ্যাঁ, এই বাড়ি ছেড়ে আমরা কোথাও যাচ্ছি না। এই বাড়িটায় আমাদের অনেক স্মৃতি। আশপাশে সব পুরনো বাড়ি ভেঙে ফ্ল্যাট করছে। করে ফেলুক, আমাদের বাড়িটা এমনই থাকবে যেভাবে দাদু রেখেছিল। এত লক্ষ্মী মেয়েটা আমার। তুই রাতে খেয়েছিস মা? হ্যাঁ মা, আমি খেয়ে নেব। এবার তুমি ঘুমাও, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। ইস, কি মিষ্টি বাতাস। শীতটা শেষই হয়ে গেল। আরে, বইটা কোথায় রাখলাম? টেবিলের উপরেই তো রেখেছিলাম। কোথায় যে গেল? এই তো পেয়েছি। এটা খাটের উপর কখন রাখলাম? যাই হোক। হ্যালো রনু, কি খবর তোর? ভালো। তুই এত রাতে জরুরি কিছু নাকি? আরে না, তুই আজকে ক্লাসে আসলি না? ক্লাস টেস্ট ছিল, আর কালচারাল উইকের জন্য আজকে সবাই ডেকেছিল, আর তোকে সবাই খুঁজছিল। বুঝতে পেরেছি। মার শরীরটা আজকে ভালো ছিল না তো, তাই আজ আসেনি। ওহ, এখন কেমন আছে? এখন ভালো আছে, ঘুমাচ্ছে। আচ্ছা ঠিক আছে, কাল আসছিস তো ক্যাম্পাসে? হ্যাঁ হ্যাঁ, আসবো ক্যাম্পাসে। আচ্ছা, তুই কি সাদিত মোস্তফার নতুন বইটা কিনেছিস? কোনটা? শেষ হইয়াও হইল না শেষ? হ্যাঁ হ্যাঁ, ছোট গল্পের বই। হ্যাঁ, গতকালই কিনেছি। কেমন? অসাধারণ। তুই কি চাস আমি তোকে একটা স্পয়লার দিয়ে দিই? সাদিত মুস্তাফার বইয়ের স্পয়লার দেয়া নিয়ার টু ইম্পসিবল। তাহলে তো বুঝে গেলি
চিন্তা করিস না, বইটা আজ রাতেই পড়া শেষ হয়ে যাবে, কাল তোর জন্য নিয়ে আসবো। ঠিক আছে, এখন তাহলে রাখছি, কাল দেখা হবে। ওকে, গুড নাইট। গুড নাইট। বইটা পড়ে শেষ করতে হবে। শেষ না করা পর্যন্ত ভেতর থেকে কি যেন একটা টানতে থাকে। ভদ্রলোকের সাথে দেখা করা গেলে খুব ভালো হতো। যাই হোক, বইটা পড়ে শেষ করে ফেলি। রিমি দূর থেকে শুনতে পাচ্ছিল একটা আন্তনগর ট্রেনের ছুটে যাবার শব্দ। রাতের নিস্তব্ধতা ভেদ করে সে শব্দ কেমন ব্যাখ্যাতীত অশরীরী কিছু নিয়ে রিমির কানে বাজছিল। দূর থেকে কিছু কুকুরের করুণ ডাক, কিছু বেওয়ারিশ বিড়ালের পিটখুটে কান্না, দূরপাল্লার কিছু বাসের শব্দ, সবকিছু রিমি স্পষ্ট শুনতে পাচ্ছিল। সে যত পায়চারি করছে ততই যেন সে শব্দগুলোকে আরো প্রগাঢ়ভাবে শুনতে পাচ্ছে। হঠাৎ কোনো একটা শব্দ শুনে রিমি চমকে ওঠে। ওর স্পষ্ট মনে হতে থাকে ওর ঠিক পেছনে পেছনে কে যেন হাঁটছে, ঠিক ছায়ার মতো। ছাদের একটা কোণে একটা জিরো পাওয়ারের বাল্ব জ্বলছে। সে মৃদু আলোয় সে দেখতে পাচ্ছে ঠিক তার পেছনে একটা ছায়া মূর্তি। মানুষ একটা, কিন্তু ছায়া দুটো। রিমি খুব চেষ্টা করছে পেছনে ফিরে তাকাতে, কিন্তু সে কিছুতেই পারছে না। বরং কিছু একটা তাকে ছাদের সিঁড়ির দিকে টেনে নিয়ে যাচ্ছে। রিমি মন্ত্রমুগ্ধের মতো সম্মোহিত হয়ে কেবল হাঁটছে। 9 তলা সিঁড়ি বেয়ে রিমি ধীরে ধীরে নামতে থাকে। তার মনে হতে থাকে তার কোনো বোধ নেই, শূন্যের মধ্যে ভেসে বেড়াচ্ছে সে। এই চলার কোনো বিরতি নেই। অনন্তকাল ধরে সে কেবল হাঁটছে আর হাঁটছে। হঠাৎ কিছু একটাতে পা আটকে রিমি হুমড়ি খেয়ে পড়ল। রিমি আবছা আলোয় দেখতে পেল অ্যাপার্টমেন্টের পেছনে ঝোপের মতন একটা অংশে সে দাঁড়িয়ে আছে। কিভাবে এখানে এলো সে নিজেই জানে না। মাটির একটা জায়গা কেমন অসমান, সেখান থেকে কাপড়ের মতন একটা কিছু বের হয়ে আছে। রিমি হাত দিয়েই মাটি খুঁড়তে লাগলো। কিছুক্ষণ খোঁড়ার পরেই সে একটা জামা আর একটা পাজামা খুঁজে পায়। এটা রিমির খুব চেনা, আর এমন একটা জামা তারও আছে। গত 1 ফাল্গুনে সিমি আর রিমি কাপড় কিনে একই রকম জামা বানিয়েছিল। সেখানে ছোপ ছোপ রক্ত লাগা। সিমির 2 জোড়া জুতো, তার মধ্যে একটা ছেঁড়া, ওর ছেঁড়া অন্তর্বাস সব পলিথিন দিয়ে মোড়ানো। রোজ সকালে বাসার ময়লা যে বড় পলিথিন দিয়ে মুড়ে দেওয়া হয়, ঠিক সেই পলিথিন। তাহলে সিমি মরে যায়নি, ওকে মেরে ফেলা হয়েছে। খুব বাজেভাবে মেরে ফেলা হয়েছে। ওর কাছ থেকে কথাটা সবাই লুকিয়েছে, কিন্তু কেন? মান সম্মানের ভয়? এত বড় ডাক্তারের মেয়ে বিভৎসভাবে হত্যা হয়েছে, এতে লোকে কি বলবে? বিচার হবে না সিমির? এত সুন্দর পবিত্র একটা মেয়েকে এভাবে পিশাচের মতো মেরে ফেলল, আর সেটার কোনো বিচার হবে না। সেই দানবটা কোনো শাস্তি পাবে না। এটা হতে পারে না। রিমি জানে কাজটা কার করা। অ্যাপার্টমেন্টের ঠিক পেছনে একটা ছোট্ট ঘর আছে, টিন শেডের। জমির মিয়া এখানের কেয়ারটেকার। 3টা বিয়ে করেছে। 3 মাস আগে খুব কম বয়সী একটা মেয়েকে সে বিয়ে করে নিয়ে আসে। মেয়েটা সন্তান প্রসব করতে গিয়ে মারা যায়। লোকটার দৃষ্টি কেমন পশুর মতো। সে মেয়েদের দিকে কেমন করে যেন তাকিয়ে থাকত। তার দৃষ্টি চোখের খানিকটা নিচের দিকে থাকত। সেই কুৎসিত দৃষ্টি ভেদ করে লোলুপ কামনা সিমি আর রিমিকে আঘাত করত। বহুবার অ্যাপার্টমেন্ট ওনারদের কমপ্লেইন করা হয়েছে, কিন্তু কোনো কাজ হয়নি। আজ কাউকে কিচ্ছু বলার প্রয়োজন হবে না। রিমি জানে ওকে কি করতে হবে। আর কেউ সিমির মতো মরবে না। সে পাশেই একটা মাটি খোঁড়া শাবল খুঁজে পায়।
সেটা তুলে নিয়ে টানতে টানতে টিন শেডের ঘরটার সামনে গিয়ে দাঁড়ায়। দরজা ধাক্কাতে থাকে। কিছুক্ষণ পর দরজা খুলে যায়। জমির মেয়ে অবিশ্বাস্য দৃষ্টিতে রিমির দিকে তাকিয়ে থাকে। তাকে কিছু বলার সুযোগ না দিয়ে রিমি গায়ের সকল শক্তি দিয়ে ওই ধারালো শাবলটা দিয়ে জমির মিয়াকে আঘাত করতে থাকে। ভিনকি দিয়ে রক্ত বেরোতে থাকে। রিমির হালকা হলুদ জামাটা লাল রক্তে ভেজে যায়। রিমি বারবার সেই রক্ত জামা থেকে মুছতে চেষ্টা করে। দূষিত রক্ত, কালো রক্ত, কুৎসিত, সবকিছু কুৎসিত। এমন লাগছে কেন? এত গরম লাগছে কেন আমার? পানি খাবো, পানি খাবো। কুৎসিত পৃথিবীতে বাঁচবার কি অর্থ? এমন এক পৃথিবীতে আমরা যেতে পারি যেখানে কামনা নেই, লোভ নেই, ঘৃণা নেই, যেখানে সব চরিত্র কাল্পনিক কিন্তু সব সত্য, সব মিথ্যা যেখানে সত্যি হয়। কে কে কথা বলে? আমি কুহক। তুমি একটু আগে আমার কথা শুনছিলে। তুমি এতটা গভীরতায় আমাকে শুনছো, তাই আমি চলে এলাম তোমার কাছে, তোমাকে নিয়ে যেতে আমার কুহকের জগতে। আপনি কি বলছেন? আমি কিছুই বুঝতে পারছি না। আমি কোনো কুহককে চিনি না। অবশ্যই যেন তোমার যাপিত জীবনের পাওয়া না পাওয়াকে খুঁজতে, ভিন্ন কিছুর আস্বাদন পেতে তুমি আসো আমার কাছে। তোমার বুকশেলফের 350টা বই তেমনটাই জানান দেয় রিমি। তোমার কুহকের মাঝে হারিয়ে যাবার গভীরতা আমাকে টেনেছে তোমার কাছে। চলো আমার সাথে। না না না, আমাকে ছেড়ে দিন প্লিজ, আমাকে যেতে দিন। তোমার মস্তিষ্কের নিউরনে গেঁথে গেছে শব্দগুচ্ছ, যা থাকবে তোমার বাস্তব জীবনের শেষ অবধি, আর পরাবাস্তব জীবনে অনন্তকাল ধরে। না না। আজকের মতো গল্প সমাপ্ত হলো। স্যার, সাদিত মুস্তাফার বাড়ির ঠিকানা পাওয়া গেছে। ভেরি গুড। শেষ বইটার নাম তাহলে শেষ হইয়াও হইল না শেষ? জি স্যার, ছোট গল্পের বই। হ্যালো, হ্যাঁ বলো। আচ্ছা, ওকে। লোকেশন কোথায়? ধানমন্ডি। ওকে, তুমি ফোর্স নিয়ে রওনা দাও, আমি আসছি। ওকে। অ্যানাদার ডেথ? জি স্যার। ওকে, চলো তাহলে। আর জাহিদ, আর একটা ফোর্স পাঠিয়ে দাও সাদিত মুস্তাফার বাড়ি ওয়াচ করতে। বাড়ি থেকে কেউ বের হলেই ফলো করবে। ওকে স্যার, আমি এক্ষুনি টিমকে ইনফর্ম করে দিচ্ছি। কুহক শব্দের অর্থ ইন্দ্রজাল বা মায়া, ব্যাখ্যাতীত অমীমাংসিত একটা শব্দ। সৃষ্টির আদিকাল হতে অজানা কিছু কালো আধার হয়ে সব সময় আমাদের মনে যে ডাক দেয়, তাকেই হয়তো কুহক বলা যায়। সাইফুল কবির যখন রনিকার ঘরে ঢুকল, প্রথম তার চোখ গেল দেয়ালের সাথে করা বুকশেলফের দিকে। রীতিমতো ছোটখাটো একটা লাইব্রেরি। বেশ পুরনো বাড়ি, বাড়ির চারপাশে গাছ, তাই ভেতরটা বেশ শীতল। ঘরের ভেতরে সব গোছানো আর পরিপাটি। রনিকার মৃতদের পশ্চাৎটা বেশ অদ্ভুত। চেয়ারে সোজা হয়ে বসে আছে, দুই হাত দুই পাশে, টেবিলের উপর মুখ থুবড়ে পড়ে আছে। রনিকার লাশটা যখন সরানো হলো, নিচ থেকে একটা বইয়ের শেষ পাতা খোলা পাওয়া গেল। সেখানে এক বিন্দু রক্ত। ইন্টারনাল ব্রেইন হেমারেজের কারণে কান দিয়ে সেই রক্তবিন্দু বইয়ের শেষ পাতায় এসে পড়েছে। সাইফুল বইটা উল্টে দেখল, শেষ হইয়াও হইল না শেষ, আ বুক বাই সাদিত মুস্তাফা। আমাকে এখানে কেন বসিয়ে রাখা হয়েছে সেটা কি আমি জানতে পারি? তেমন কিছু না ম্যাডাম, আপনি একটু অপেক্ষা করুন। স্যার চলে আসলে উনি সব বুঝিয়ে বলবেন। আপনাকে এক কাপ কফি দিতে বলি? স্পেশাল ব্রাঞ্চের ক্যান্টিনের কফির খুব সুনাম, আশা করি আপনার মন্দ লাগবে না।
আমি কিছু খাবো না, আমাকে যেতে দিন, আমার ক্লাস আছে, বাচ্চারা আমার জন্য অপেক্ষা করছে। আশা করছি আপনার ক্লাস শুরু হওয়ার আগেই আপনি পৌঁছে যাবেন। আমাদের গাড়ি আপনাকে পৌঁছে দেবে। এই তো স্যার চলে এসেছেন, আপনি কথা বলুন, আমি কফি পাঠিয়ে দিচ্ছি। আপনি বোধহয় খুব টেনশনে পড়ে গেছেন মিসেস সুমাইয়া মুস্তাফা। আমি কি জানতে পারি আমাকে এখানে কেন নিয়ে এসেছেন? অবশ্যই জানতে পারবেন। আপনার স্বামী সাদিত মুস্তাফা, ওনার সাথে আপনার পরিচয় কিভাবে? ও আমার টিচার ছিল। বেশ ইন্টারেস্টিং। আপনি যেমনটা ভাবছেন তেমন কিছুই না। সাদিত অ্যাপ্লাইড ফিজিক্সের স্টুডেন্ট ছিল, খুব ভালো রেজাল্ট করার স্কলারশিপ পায়। খুব কম বয়সে ডিপার্টমেন্ট ওকে লেকচারার হিসেবে জয়েন করতে বলে, আর সেভাবেই। আমি আপনাকে বিব্রত করার জন্য মোটেও প্রশ্নটা করতে চাইনি, আমাকে ভুল বুঝবেন না। ওনার লেখালেখিটা শুরু হয় কবে থেকে? ও বেশ ছোটবেলা থেকেই লিখতে ভালোবাসে। আপনাকে লিখতে বুঝি? হ্যাঁ, চিঠি লিখতে অনেক। আপনার শ্বশুর বাড়ির কেউ কে আছেন? সাদিতের মা মারা যায় ওর জন্মের সময়ে। ওর বাবা ওকে একটা অরফানেজে দিয়ে আরেকটা বিয়ে করে আমেরিকা চলে যান। তারপর তার সাথে কোনোদিন সাদিতের দেখা হয়নি। ও সেখানেই বড় হয়েছে। খুব ভালো ছাত্র হওয়ায় ওর টিচাররা ওকে খুব হেল্প করত, স্কলারশিপেই পড়াশোনা করেছে। ওনার লেখা গল্প আপনি কখনো পড়েছেন? বই ছাপার আগে ওর পাণ্ডুলিপি আমি প্রথম পড়ি। বাহ, বেশ ইন্টারেস্টিং। তার মানে আপনি কখনো ওনার ছাপার অক্ষরের বই পড়েননি? জি না। ওনার বইয়ের ভেতরের সাবজেক্ট আপনার কেমন লাগে? ওর লেখা অসাধারণ, সে কারণেই পাঠকরা ওকে ভালোবাসে। সেটা তো নিঃসন্দেহে। আচ্ছা সুমাইয়া, আপনার স্বামী বেশ পুরনো একটা টাইপরাইটার দিয়ে লেখেন, কারণটা কি আপনি জানেন? দেখুন, আমি তার স্ত্রী হতে পারি, কিন্তু তার ব্যক্তিগত বিষয়ে কখনোই আমি হস্তক্ষেপ করি না। একজন লেখক হিসেবে এটা তার স্বাধীনতা যে সে কি দিয়ে লিখে স্বাচ্ছন্দ্য বোধ করে। আপনি মনে হয় উত্তেজিত হয়ে পড়ছেন। আমার কাছে আপনার করা প্রশ্নগুলো বেশ অপ্রাসঙ্গিক এবং অবান্তর মনে হয়েছে। বেশ প্রাসঙ্গিক এবং মোটেই অবান্তর না বলেই আপনাকে এখানে ডাকা। লেটস কাম টু দ্য পয়েন্ট মিসেস সাদিত। গত 3 বছরে বেশ কিছু অদ্ভুত মৃত্যু হয়েছে। ভিকটিমদের কোনো এক্সটার্নাল ইনজুরি নেই, সবারই মৃত্যু হয়েছে হার্ট অ্যাটাক এবং ইন্টারনাল ব্রেন হ্যামারেজে, এবং এদের সবাই সাদিত মুস্তাফার বইয়ের পাঠক। এইসব মৃত্যুর সাথে সাদিতের লেখা বইকে আপনি কানেক্ট করতে চাইছেন? আপনার স্বামী মানে সাদিত সাহেব, উনি লোকচক্ষুর আড়ালে থাকেন। উনার কোনো সাক্ষাৎকার, কোনো ছবি কোথাও নেই। নিজেকে আড়ালে রাখেন, এর বিশেষ কোনো কারণ কি আছে? আপনি কি আমাকে জেরা করতে ডেকেছেন? বিষয়টা খুব গুরুত্বপূর্ণ বলেই আপনাকে আমি এখানে ডেকেছি মিসেস সাদিত। আপনার স্বামীর সাথে আমার দেখা করা দরকার, আর ব্যবস্থাটা আপনি আমাকে করে দেবেন। এছাড়া অন্য কোনো উপায় আমি আর দেখছি না। আর আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন, আপনাকে স্পেশাল ব্রাঞ্চে শুধু গল্প করার জন্য ডেকে আনা হয়নি। সো আপনার কোঅপারেশন আমাদের দরকার। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। ওকে, কি করতে হবে বলুন। খুব রহস্যময় একটা গল্প শুনছি আজকে আমরা কুয়াশায়। প্রতি সপ্তাহে শুনে থাকি, যতবারই নতুন গল্প শুনি ততবারই মনে হয় আগেরটার চাইতে এটা ভালো ছিল, আগামীতে এটা চাইতে আরো হয়তো ভালো কিছু শুনবো। তো যাই হোক, কথা না বাড়িয়ে চলে যাচ্ছি শেষ পর্বে, যেখানে রয়েছে সব রহস্যের সমাধান। আর আপনার সাথে আছি আমি আরজি শারমিন, আর আপনি কুয়াশা শুনছেন এবিসি রেডিও 89.2 FM। আসুন ইন্সপেক্টর সাহেব, বসুন। গুড ইভিনিং সাদিত। প্লিজ বসুন। বাহ, আপনার স্টাডি রুমটা তো বেশ চমৎকার। লেখকের ঘর এমনটাই হয়। ফায়ারপ্লেসটাও বেশ। আমি বেশ নাটকীয়তা পছন্দ করি। এডগার অ্যালান পো, পাওলো কোহেনহো, স্যার আর্থার কনান ডয়েল সবাই নাটকীয়তা ভালোবাসতেন। নাটকীয়তা না থাকলে আর যাই হোক, লেখা একেবারেই সম্ভব না। তা বলুন ডিটেকটিভ সাহেব, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? গহীন অন্তরালে, নোনা জলের আকুতি, শেষ হইয়াও হইল না শেষ, এসব বইগুলো আপনারই লেখা? নিঃসন্দেহে আমারই লেখা। ওপরে সেটাই লেখা আছে। গত 1 মাসে বেশ কিছু অস্বাভাবিক মৃত্যু হয়েছে। ভিকটিমদের সবাই আপনার পাঠক। ইনফ্যাক্ট গত 3 বছরে আরো 7টা অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তাদের সবার ডেথ স্পটে আপনার লেখা বই পাওয়া গেছে। আমাদের একজন সিনিয়র ইনভেস্টিগেটিং অফিসার মলয় ঘোষ প্রথম এই কেসটা ফলো করেন, কিন্তু ডিপার্টমেন্ট বিষয়টাকে খুব একটা গুরুত্ব দেয় না।
পরে অসুস্থতার জন্য তাকে বাধ্যতামূলক ছুটি দেওয়া হয়। এই অ্যাবান্ডান্ট ফাইলটা আমি খুঁজে পাই। মলয় সাহেবকে খুঁজতে গিয়ে আমি জানতে পারি মাস 6 আগে কক্সবাজারের একটা হোটেল রুমে তার লাশ পাওয়া যায় এবং তার রুম থেকেও আপনার লেখা একটা বই পাওয়া যায়। আপনি কি বলতে চাইছেন? এসব খুন আমি করেছি? এমন কোনো কিছু আমি এখন পর্যন্ত বলিনি বা এমন কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আমি নিয়েও নেইনি। শুধুমাত্র কিছু মানুষের মৃত্যুকালে তাদের কাছে আমার লেখা বই পাওয়া যাচ্ছে, তাই সন্দেহের বশবর্তী হয়ে আমাকে জেরা করতে চলে এসেছেন। আপনি আমাকে ভুল বুঝবেন না, এটা আমার কাজ। বিষয়টা নিছক তাচ্ছিল্যের মধ্যে ছিল, কিন্তু এখন সেটা সিরিয়াস হয়ে দাঁড়িয়েছে। যারা মারা যাচ্ছে তারা ইনোসেন্ট পিপল, এদের কোনো ক্রাইম রেকর্ড নেই। আপনি যদি কিছু জেনে থাকেন আমাকে প্লিজ বলুন। আপনি কি জানতে চাইছেন সেটা আমি জানি না। এই মৃত্যুগুলো কি কোইন্সিডেন্স হতে পারে না? আপনার কাছে কোনো এভিডেন্স নেই যে আমি এর সাথে জড়িত। আপনি প্রমাণও করতে পারবেন না দ্যাট আই অ্যাম দ্য মার্ডারার। আমার বইয়ের গল্পের মতো করে কি কেউ মারা গেছে? না। আমার লেখায় কি কাউকে আত্মহত্যায় প্ররোচিত করা হয়েছে? না। Then the equation is very simple. It was a very rare coincidence. That's it. ঘটনাগুলো এতটাও কাকতালীয় হতে পারে না মিস্টার সাদিদ। That's your call, Mr. Detective. Hypothesis দিয়ে রহস্যের কিনারা করা is an old theory. চিন্তা করবেন না, এটার সমাধান আমি অবশ্যই করব। By the way, আমি আপনাকে একটা বেটার আইডিয়া দিতে পারি। যারা মারা গেছে তাদের জিজ্ঞেস করতে পারেন। আপনার হাসিটা খুবই ভয়ঙ্কর। আপনি যে খুব তুখোর একজন টিকটিকি সেটা আমি জানি। বই পড়েন তো আপনি, নাকি পড়েন না? গোয়েন্দাকে টিকটিকি বলা হয়। চলুন আমরা একটু বুদ্ধির গোড়ায় ধোয়া দেই। সত্যজিৎ রায়ের ফেলুদা পড়েছেন তো? প্রদোষ মিত্তির মানে ফেলু মিত্তির যখন জটিল কোন রহস্যের সমাধান করতে চাইতেন তখন ধূম্রপান করতেন। আমি নন স্মোকার। বাহ, ভেরি গুড। আমি আজ তাহলে আসি। আমার ইন্টারোগেশন শেষ তাহলে? আপাতত কাজ শেষ। আরেকটা কথা, এর মধ্যে আপনি দেশের বাইরে কোথাও যেতে পারছেন না। ডু ইউ হ্যাভ দ্য কোর্ট অর্ডার ফর দ্যাট? জি, আমি কোর্টের অর্ডার নিয়ে এসেছি। বাহ, দারুণ। আপনার কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে। আপনার অবজারভেশন পাওয়ার অসামান্য। ধন্যবাদ, ভালো থাকবেন আপনি। বিদায়। মেয়েটার খুব কষ্ট লাগছিল। কফিনের ভেতরের ঘুটঘুটে অন্ধকারে কেমন একটা শূন্যতা, কেমন গুমট দমবন্ধ একটা নিস্তব্ধতা। সে চিৎকার করতে পারছে না, কে যেন তার গলা চেপে ধরেছে। সে শুনতে পাচ্ছে দূর থেকে তার মা তাকে খুঁজছে, চিৎকার করে খুঁজছে, কিন্তু খুঁজে পাচ্ছে না। কাল রাতেই তার আপন চাচা মেয়েটাকে জ্যান্ত কফিনের মধ্যে ঢুকিয়ে এই বাড়িটার পেছনে মাটি চাপা দিয়েছে। ওরা ভেবেছিল কণা মরে গেছে, কিন্তু কাঠের ভারী তক্তাটা দিয়ে সালমান যখন কণার মাথার পেছনে আঘাত করছিল খুব রক্ত বেরোচ্ছিল। কণার সবই মনে আছে, কিন্তু সে নড়তে পারছিল না। 7 বছরের ছোট্ট মেয়ে কণা জেনে গিয়েছিল ওর বাবা মরে যায়নি। ওর চাচ্চু ওর বাবাকেও এভাবেই জ্যান্ত কবর দিয়েছিল। বাবাকে মেরে ফেললে সব সম্পত্তি তার হয়ে যাবে। কিন্তু কাল সকালে যখন বড় চাচ্চু জানতে পারল দাদু উইলে সব কিছু কণার নামে লিখে গেছেন, হঠাৎ করে চাচ্চু কেমন বদলে গেল। সন্ধ্যার সময় কণাকে হাটে নিয়ে যাবে, নতুন খেলনা কিনে দেবে বলে নিয়ে যেতে চাইল। মা কিছুতেই যেতে দিতে চাইল না। এর কিছুক্ষণ পরে সে দাদির ঘরের দিকে যাচ্ছিল গল্প শুনতে। হঠাৎ কে যেন পেছন থেকে তার মুখ চেপে ধরল। সে চিৎকার করার চেষ্টা করেছিল, কিন্তু কোনো লাভ হচ্ছিল না। বাড়ির পেছনের গুদাম ঘরে তাকে রাখা হলো। সে চালের গন্ধ পাচ্ছিল। একটু পরেই কয়েকজন ভেতরে ঢুকলো। ওরা খুব ফিস ফিস করে কথা বলছিল। তার মধ্যে একটা গলা তার চিরচেনা বড় চাচু। লাশটা ওর বাপের মতন কফিনে ভৈরা জ্যান্ত মাটি চাপা দেয়। এর একটু পরেই একটা লোক ভারী কিছু একটা মাটির সাথে ঘষে তার কাছে নিয়ে আসতে থাকে। কণা সামান্য নড়ে পেছাবার চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না।
একটা প্রচন্ড ভোঁতা আঘাত সে অনুভব করে মাথার পেছনে। সে বুঝতে পারে সে চোখে আর কিছু দেখতে পারছে না। কেমন ভেজা ভেজা গরম কিছু মাথার পেছন থেকে বের হচ্ছে। ওটা রক্ত ছিল, তাজা রক্ত। তারপর ওর ছোট্ট দেহটা সেই কফিনে ভরে মাটি চাপা দেওয়া হয়। এত ছোট্ট একটা মেয়ে, তাও সে কিভাবে সবকিছু বুঝতে পারছে? সে জটিল সব হিসেব নিকেশ কেন দেখতে পাচ্ছে নিজের সামনে? কি দোষ ছিল তার? এই সম্পত্তি তো একদম দরকার ছিল না ওর। চাচু তাকে বললেই হতো। কেন মেরে ফেললো বাবাকে? কনাও কি একটু পর বাবার কাছে চলে যাবে? মা বলে ওপারের পৃথিবীতে চলে গেলে মানুষ সব দেখতে পায়, সব বুঝতে পায়। তার মানে কি কনার মৃত্যু হয়েছে? তাই সে সব দেখতে পাচ্ছে। বাবার গায়ে একটা মিষ্টি গন্ধ ছিল, কনা সেই গন্ধটা পাচ্ছে। বাবা কি তাহলে তার আশেপাশেই আছে? খুব ইচ্ছে করছে মার কোলে বসে মাসকলাইয়ের ডাল দিয়ে ডিম ভাজা আর গরম ভাত খেতে। খুব ইচ্ছে করছে। হঠাৎ দূর থেকে কোনো অনেক লোকের আওয়াজ শুনতে পায়। পুলিশের বাঁশির শব্দ, হইচই, তার মায়ের কান্না, সব শব্দ কেমন কাছে চলে আসছে। ওপর থেকে কেউ মাটি সরাচ্ছে। কিছুক্ষণ পর কফিনের ডালাটা খোলা হলো। কনা শুধু মনে আছে ওর মায়ের কান্না মাখা মুখটা আর মায়ের নরম কোল, আর কিচ্ছু মনে নেই তার। গল্পটা এখানেই শেষ। গল্পটা তুমি এখানে শেষ করতে পারো না। এটা আমার গল্প, আমি এখানেই শেষ করব। আমি কোথায় বিরতি নেব তা আমি নির্ধারণ করব। আমি না লিখলে তোমার কোনো অস্তিত্ব নেই। তোমাকে আমি সৃষ্টি করেছি। প্রকৃতির একটা সূত্র আছে, খেলা শুরু করে দেয়া হয়, সেটা শেষ কে করবে সেটা কখনো বলে দেয়া হয় না। কুহককে সৃষ্টি করেছ তুমি, কিন্তু সে কি করবে সেটা নির্ধারণ করবে সে নিজে। আমি আর গল্পের শেষটা তোমাকে শেষ করতে দেব না। গল্পের সমাপ্তি হবে আমার হাতে। সে ক্ষমতা অনেক আগেই তুমি আমাকে দিয়েছ। সেই কাল্পনিক চরিত্রের মাঝে তোমার পাঠকদের বাস্তব অস্তিত্বের অবস্থান। তুমি কি বলতে চাইছো? চোখ বন্ধ করে দেখো, কি দেখতে পাচ্ছ? বই, অনেক অনেক বই, তাকে তাকে রাখা লক্ষ লক্ষ বই। কিছু বই থেকে শব্দগুচ্ছ ভেসে বেড়াচ্ছে। মিষ্টি একটা গন্ধ, সুন্দর একটা বাতাস। খুব খুব শান্তি এখানে। এখানে কি কোনো মুখচ্ছবি খুঁজে পাও? ছায়ার মতো কিছু মানুষ, চেনা চেনা মুখ কিন্তু আবার অচেনা, সাদা ধোয়ার মতো ভাসছে। এই কি? এটা কে? সুমাইয়া? সুমাইয়া এখানে কেন? না না না, এটা হতে পারে না। সবাইকে আসতে হবে, কুহকের জগতে আসতেই হবে। কুহকের কল্পনার জগতে তোমার একমাত্র ভালোবাসা আছে। যারা বই পড়ে তারা সবাই কুহকের এই পরাবাস্তব জগতে আছে। আমি এটা হতে দেব না, কিছুতেই না। স্যার, এখানে কেউ নেই। ওপরে চলো, স্টাডি রুমের দরজাটা ভাঙার ব্যবস্থা করো। ওকে স্যার। সাদিদ সাহেব, মেডিকেল টিমকে কল করো কুইক। সুমাইয়া কোথায় আছে? জাহিদ, কুইক সার্চ করো। স্যার, পাশের রুমের ওয়াশরুম থেকে উপচে পানি বের হচ্ছে। দরজা ভাঙো এখনই। ওকে স্যার। সুমাইয়া, বাথটাবের ভিতরে এটা। ও মাই গড! জাহিদ, পালস চেক করো। স্যার, শি ইজ নো মোর। উফ, লাশ দুটো ফরেন্সিকে পাঠানোর ব্যবস্থা করো, আর এই বাড়িটা সিল করে দাও। পরদিন পত্রিকায় একটা খবর বের হলো, প্রখ্যাত লেখক সাদিদ মোস্তফা এবং তার স্ত্রীর অস্বাভাবিক মৃত্যু। মাত্র 38 বছর বয়সী জনপ্রিয় লেখক সাদিদ মোস্তফার মরদেহ তার স্টাডি রুমে পাওয়া গেছে।
তার মৃত্যু সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। পুলিশ জানিয়েছে ম্যাসিভ হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়। স্টাডি রুমের পাশে তাদের শোবার ঘরে বাথটাব থেকে তার স্ত্রী সুমাইয়ার লাশ উদ্ধার করা হয়। একইভাবে তাদের দুজনেরই মৃত্যু হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং বিস্তারিত কিছু পরে জানাবে বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছে। সুমাইয়া, এই পাহাড়টা খুব সুন্দর না? ঠিক তোমার লেখা বইয়ের মতো সুন্দর। এখানে তাহলে আমাদের সেই রেস্টুরেন্টটা খুলে ফেলি, কি বলো? ঠিক আছে। সুমাইয়া, তোমার গলায় কতদিন গান শুনি না, একটা গান শোনাবে? শোনাবো। আমরা যা দেখি সেটাই কি সত্যি? আমাদের কল্পনার জগতের পরিধি কি কেবল বই সীমাবদ্ধ, নাকি তা পরাবাস্তব জগতে তার পরিধি অন্তহীন? কুহকের অবস্থান আমাদের মস্তিষ্কের নিউরনে ছড়িয়ে যাওয়ার শব্দগুচ্ছে, নাকি আমাদের অজানা বিশ্বাসে? কোন একদিন অবশ্যই প্রকৃতি আমাদের সেই উত্তর দেবে। শেষ হয়ে গেল আজকের কুয়াশার গল্প। আজকের গল্পের নাম ছিল কুহকের গল্প। লিখেছেন নাদিয়া ইসলাম নিতু, নাট্যাংশ পরিচালনায় ছিলেন আনিকা চৌধুরী প্রিয়ন্তী এবং সাউন্ডে ছিলেন পৃথ্বীরাজ। আর জানিয়ে দেব যারা আজকের গল্পের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছে তাদের নামগুলো। সাদিক মুস্তফার চরিত্রে অভিনয় করছে সমন্বয়, সুমাইয়ার চরিত্রে প্রিয়ন্তী, তানিশার চরিত্রে সোহার, কুহকের চরিত্রে রেহান, মাইনুরের চরিত্রে মঞ্জু, সাইফুল কবিরের চরিত্রে সেতু, জাহিদের চরিত্রে কার্তিক, তানভীরের চরিত্রে শোভন, রনিকার চরিত্রে মিথুন, মায়ের চরিত্রে তমা এবং সুবনার চরিত্রে বর্ষা এবং ট্রেন স্টাফের চরিত্রে অভিনয় করেছেন সম্রাট। এই ছিল আজকের কুয়াশার কলা কুশলীদের নাম। আগামী সপ্তাহে ঠিক একই সময় কুয়াশা এক্স ফাইলস এবং কুয়াশা নিয়ে আমি আরজে শারমিন হাজির হচ্ছি আপনাদের কাছে। সেই পর্যন্ত এবিসির সঙ্গেই থাকবেন আর ভালো থাকবেন। আর বই মেলায় যাবেন, অনন্যা প্রকাশনী প্যাভিলিয়ন 1-এ নতুন কুয়াশা 4 নতুন গল্প আপনাদের জন্য অপেক্ষা করছে। সবাইকে শুভরাত্রি।